যেটা এরকম একটা বড় ধরনের ভুল করলো বা ভুল করার কথা কি উত্তর কারোর জানা নেই, তাই না? উত্তর আমার জানা আছে। আমার যেটা মনে হচ্ছে স্বামী যেহেতু মৃত, জীবিত থাকাকালীন তো এবং যেহেতু স্বামী মৃত, এখন তো তার উত্তরাধিকারের কাছ থেকে তোকে টাকা আদায় করতে হবে। কোনোভাবেই না। সেফটিজনের মামলাটা ক্রিমিনাল অফেন্স। 138 নাম্বার সেকশনের কজ অফ অ্যাকশন রেইজ হয় হচ্ছে আপনি ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট করেছেন আমার সাথে। আপনি চেক দিয়েছেন কিন্তু আপনার চেকের টাকা নাই, সিগনেচার ভিন্ন করেছেন, অ্যাকাউন্ট ক্লোজ করেছেন, এই সমস্ত কারণে চেক ডিজালার হয়, ওয়ার্ডার হয় না, এটাকে বলা হয়। সুতরাং স্বামী চেকে কখনোই স্ত্রীর বিরুদ্ধে মামলা করা যায় না। ঘটনা ঘটেছে কি? ঘটনা ঘটেছে কি? ঘটনা হলো আমার যেটা সন্দেহ হচ্ছিল সেই সন্দেহটাই কাজ। আমি ওকে নিয়ে আসতে বললাম যে সমস্ত কাগজপত্র দিয়ে নিয়ে আসেন, আপনি তো মুখে মুখে বলছেন। তো সমস্ত কাগজপত্র দিয়ে আমি দেখছি এই ঘটনাটা ঘটেছে। চেকটা ছিল নন এমআইসিআর চেক। এমআইসিআর এবং নন এমআইসিআর বুঝেন কেউ? নন এমআইসিআর চেক এবং এমআইসিআর নাম টাম লেখা থাকবে স্পেসিফিক, আর নন যে এমএসএ মানে কোনো যে নাম টাম থাকবে না। ভেরি গুড। কথাটা হলো কাগজপত্র, সেটা হচ্ছে ব্যাংকিং ট্রানজাকশনের অনুযায়ী যদি আপনাকে ভাইয়া একেবারে আইনজীবী হতে হবে, শুধুমাত্র আইনজীবী হলে হবে না, কখনো ব্যাংকার হইতে হবে, কখনো ডাক্তার হইতে হবে, কখনো আইপিএল বিশেষজ্ঞ হইতে হবে, গুলি বিশেষজ্ঞ হইতে হবে, পিস্তল বিশেষজ্ঞ হইতে হবে, সব হইতে হবে, তবেই কি আপনি আইনজীবী। আচ্ছা যাই হোক, আমাদের আশরাফ ভাই খুব সুন্দর কথা বলেছেন। এইটাকে এইভাবে না, শব্দটা হচ্ছে রিডেবল। মেশিন রিড করতে পারে, যে চেকগুলো সরাসরি মেশিন রিড করতে পারে সেগুলোকে বলা হয় এমআরসিআর চেক। অর্থাৎ যেই চেকের সাথে যিনি অ্যাকাউন্ট হোল্ডার তার নাম, অ্যাকাউন্ট নাম্বার, একই সাথে বিভিন্ন রকম 4 থেকে 5টা কোড থাকে। এক একটা ব্যাংকের অধিকাংশ জায়গায় 4টা আমি পেয়েছি, কিন্তু কোনো ব্যাংক আরো নিরাপত্তার জন্য 5টা কোড ব্যবহার করে। মেশিন এটা চেকটাকে রিড করতে পারে, অর্থাৎ আইডেন্টিফাই করতে পারে কার অ্যাকাউন্ট কবে কি সমাচার সবকিছু রিড করতে পারে। ইভেন দো সেখানে কিউআর কোড যুক্ত থাকে। ইদানিং যে চেকগুলো আছে, এই যে চেকটা ছিল সেটা ছিল নন এমআইসিআর চেক। আগে যে চেক ছিল সেগুলোতে কিন্তু হাতে লিখতে হইতো, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার হাতে লিখতে হতো, সিগনেচার হাতে লিখতে হতো, এবং যার চেক বা যিনি চেকের হোল্ডার বা ড্রয়ার এদের কোনো নাম থাকতো না। দ্যাটস ওয়াই এই চেকগুলো বোঝা যাইতো না যে আসলে চেকটা কার, কোন অ্যাকাউন্টে। বল বল। ধরে নেওয়া হতো যিনি সিগনেচার করেছে তারই চেক। এখন এই চেকের সিগনেচার করেছে হচ্ছে মানে সাইন করেছে, নাম লেখে নাই। সাইন করার পরে ঠিক আছে উনি কনস্ট্রাকশন লেখা দেখা দিচ্ছিল ওই মহিলা চেক দিয়েছে, এবং ওই মহিলার স্বামী চিকিৎসা করার বাবদে এই চেকটা দিয়েছেন। কোর্ট ওইটাকে তদন্ত না করে যে আসলে এই নন এমআইসিআর চেক যেহেতু আসলে বিবাদী নামের অ্যাকাউন্ট, এটাকে বলা হয় এওএফ, অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম। ব্যাংক থেকে এওএফ যদি কালেকশন করতো তাহলে এই ধরনের ভুল হইতো না। মানে অ্যাকাউন্টটা কার নামে বা চেকটা যেই অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে সেই ম্যানেজারের কাছ থেকে যদি একটা প্রতিবেদন চাওয়া হতো তাহলে এত বড় ভুল হইতো না। চেকই আমার না, আমার নামে মামলা হয়েছে, আমি 38 নাম্বার সেকশন 138 নাম্বার সেকশনে ড্রয়ার যদি নিজস্ব অ্যাকাউন্ট না হন তাহলে উনি কখনোই এই অপরাধের সাথে জড়িত নয়। এই ধরনের একটা মামলায় ওই ধরেন হচ্ছে দুপুরে খাওয়ার পরে আসতো, কাজ নিয়ে এইটা সেটা, ও বললো যে ভাইয়া আমি তো আমার সিনিয়রদেরকে জিজ্ঞেস করেছি এটা সেটা, তারা তো সদ উত্তর দিচ্ছে না, অমক তমক। আমি বললাম যে ব্যাপারটা এটা, তোমাকে তো আগে টার্ম এন্ড কন্ডিশন জানতে হবে যে তুমি এমআইসিআর চেক এবং নন এমআইসিআর চেক সম্পর্কে জানো কিনা। তো বিষয়টা এটা। তো যখনই একটা মানে ব্যতিক্রম কিছু যখনই আসে তখনই আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। পুরো সময় দেখবেন এই বিষয়গুলোই আপনাদের কাছে চলে এসেছে। যাই হোক, আমরা গতকালকে খুব গুরুত্বপূর্ণ এখন
পড়াটাকে আরো টাইটলি দেখবেন। আমি যে প্রশ্নগুলোকে দেই খুবই সুন্দর, কেউ কেউ আবার একটা লিখেও দিয়েছেন, কেউ কেউ ফটো কাট করেছেন, খুবই ভালো। তবে আমি যেটা পড়া দেই এখন থেকে ৩টা ৪টা ৫টা সেকশন থেকে একসাথে পড়া দেই, তো ওই পড়াটা পড়ে ফেলবেন এবং সাথে সাথে লিখে ফেলবেন এবং সাথে সাথে আমি জিজ্ঞেস করবো। অভিযানের মতন করে প্রশ্ন করতে হবে, একেবারে চিরুনি অভিযান। কোন সেকশন থেকে ওই সেকশন থেকে প্রশ্ন হলে যেন আমাদের জ্ঞানের কোনো ঘাটতি না হয়, কারণ ওই সেকশন ওই ব্যাপার স্যাপার নিয়ে যখন আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকবে তখনই সেটা প্রবলেমেটিক প্রশ্ন করুন আর এদিক সেদিক বিভিন্ন কথা বলে প্রশ্ন করুন, তখন আপনি উত্তর দিতে পারবেন। দেখেন, আপনাদের সহপাঠী কিছুক্ষণ আগে আমাকে একটা প্রশ্ন করেছিল, বিচার সৌরভ ভাই, উনি প্রশ্ন করেছিল এবং আমাকে অপশন দিয়ে দিয়েছিল ৪-৫টা, যে স্যার কোন কোন সেকশনে আমরা মামলা করব, ৩৯, ৮, ৪২, তারপরে ৫৪। উনি আমাকে অপশন দিয়ে রাখছেন। উনি জেনে দেখ আর না জেনে দেখ, আমার যদি জানা না থাকতো তাহলে কিন্তু আমি আন্দাজে আন্দাজে কথাবার্তা বলতাম, কিন্তু আমার জানা আছে যে কোন সেকশনে মামলা করতে হবে, কি আর ইফেক্ট। আপনার সামনেও ঠিক একই রকম কথাবার্তা মনে হবে যে কখনো আমি লিগ্যাল ডিসএবিলিটি তো ৬ আছে ৭ আছে, আসলে ৬ কি আছে ৭ আছে কি, জেনারেল এক্সেপশনটা কি এই লিগ্যাল ডিসএবিলিটির ব্যাপারে, এইটা যখন একেবারে সুন্দরভাবে জেনে যাবেন তখন আপনার যে ধরনের প্রশ্নই হোক না কেন, প্রবলেমেটিক প্রশ্ন হোক আর বিভিন্ন বর্ণনামূলক প্রশ্ন হোক আর যেভাবেই প্রশ্ন করুক না কেন আপনি ক্যাপাবল হবেন। যদি না হন, না জেনে যান, তাহলে আপনি প্রশ্ন যেভাবেই করুক না কেন আপনার কাছে কঠিন মনে হবে। যাই হোক, গতকালকে ৩টা প্রশ্ন দিয়েছি, একই সাথে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সে আলোচনার বিষয়টা আমি জানি আপনারা করেছেন। আজকে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এখান থেকে খুব বেশি প্রশ্ন হয় জেনারেল এক্সেপশন, অর্থাৎ সাধারণ ব্যতিক্রম গুলো যেখানে আছে, এই সাধারণ ব্যতিক্রম থেকে প্রত্যেক বছরই সম্ভাব্য কিছু প্রশ্ন থাকে, যে কখন জেনারেল এক্সেপশন এবং আর একটাকে বলা হয় রাইট অফ প্রাইভেট ডিফেন্স, খুবই খুবই ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আমাদের জেনারেলি প্রথম প্রশ্নই হলো, এক প্রশ্ন দিয়ে আপনাকে সবকিছু করে, বার কাউন্সিলে 2022 সালে ওই প্রশ্নগুলো এসেছিল, এক প্রশ্ন দিয়ে আপনার সব কাবার, সেটা হলো সাধারণ ব্যতিক্রম সমূহ কি কি, সাধারণ ব্যতিক্রম সমূহ কি কি, কোন একটি কাজ কোন একটি ব্যতিক্রমে অন্তর্ভুক্ত দাবি করা হলে এই দাবি প্রমাণের দায়িত্ব কার। একসাথে যেমন সাধারণ ব্যতিক্রমের সম্পর্কে কথা বলেছে, সাধারণ ব্যতিক্রম গুলো আলোচনা করুন, আবার প্রমাণের দায়িত্বভার সম্পর্কে বলেছে, অর্থাৎ যখনই সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে, আমরা সাক্ষ্য আইনের ১০৫ নাম্বার সেকশনে পড়েছি যে ১০৫ নাম্বার সেকশনে বলেছে ৭৬ থেকে ১০৬ পর্যন্ত যেই সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে বা বিশেষ ব্যতিক্রম যেগুলো আছে, such as right of private defense ইউজ করে আপনি কাউকে মেরে ফেলেছেন, এটা প্রমাণের দায়ভার আপনার, অর্থাৎ ১০৫ নাম্বার সেকশন আলোচনা করতে হবে। সুতরাং আপনাকে এই যে একটা প্রশ্ন করলে আপনার অধিকাংশ এই যে সাধারণ ব্যতিক্রম গুলো যেগুলো আছে অধিকাংশই আপনার কাভার হয়ে যাবে। সেখান থেকে প্রত্যেকটি সেকশন সম্পর্কে আপনার ছোট্ট ছোট্ট করে নলেজ রাখতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন, 2022 সালের প্রশ্নটা এসেছে। দেখেন, যদি এই একই প্রশ্ন আপনাকে করি, একটা প্রশ্ন করেছে, আচ্ছা তার আগে আমরা একটু আলোচনা করে যাই, জেনারেল এক্সেপশন গুলোকে নিয়ে একটু আলোচনা করে যাই। জেনারেল এক্সেপশন থেকে আলোচনা করলে আমি কিছু প্রবলেমেটিক প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করবো, সেই প্রবলেমেটিক প্রশ্নগুলো পারেন কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। জেনারেল এক্সেপশনটা কি, জেনারেল এক্সেপশন সম্পর্কে যদি আমরা বলি, সাধারণ ব্যতিক্রম, এই সাধারণ ব্যতিক্রম সাধারণত আমাদের দণ্ডবিধি 1860 সালের ৪র্থ অধ্যায়ে কিন্তু জেনারেল ব্যতিক্রম সম্পর্কে বলা আছে, কত থেকে কত পর্যন্ত, ৭৬ থেকে ১০৬ পর্যন্ত। এটাকে আবার দুই ভাগে বিভক্ত করা যায়। ৭৬ থেকে ১০৬ মূল্য জেনারেল এক্সেপশন আছে, রাইট টু প্রাইভেট ডিফেন্স আছে একটা জায়গায়। সো আমাদের প্রথমতই যদি আমরা বলি, প্রথমতই আমাদের চলে যাচ্ছে হচ্ছে ৭৬ নাম্বার সেকশনে। ৭৬ নাম্বার সেকশনে কি
আইনগত বাধ্য বা ভুলবশত নিজেকে আইন বলে বাধ্য যদি কেউ বিশ্বাস করে তাহলে কি হয়, তিনি সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বেন। তাহলে প্রথম সেকশনই 46 নাম্বার সেকশন আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। 76 নাম্বার সেকশন জেনারেল এক্সেপশনের মধ্যে পড়েছে যে কোনো ব্যক্তি আইন দ্বারা বাধ্য বা ভুলবশত নিজেকে আইন বলে আইনগত বাধ্য, এটাও যেমন সত্য, আবার নিজেকে ভুলবশত মনেও করেছে যে সে আইনগত ভাবে বাধ্য। 76 নাম্বার সেকশন দুইটা কথা, সে নিজে আইন দ্বারা বাধ্য, হ্যাঁ আইন দ্বারা সে বাধ্য, কারণ আপারের কাজ, আপারের নির্দেশনা আপনাকে মানতে হবে। সুতরাং আইন দ্বারা বাধ্য এমন একটা, এটা যেমন একটা কাজ আইন দ্বারা বাধ্য, আবার আপনি নিজে নিজে মনে করেছেন যে আইন দ্বারা আমি বাধ্য, এই বিশ্বাস করার কারণে যদি সংঘটিত কোনো কাজ সংঘটিত হয়, অর্থাৎ কোনো ঘটনার ভুলের ভুলের কারণে, অর্থাৎ মিস্টেক অফ ফ্যাক্ট যেটাকে আমরা বলি, মিস্টেক অফ ফ্যাক্ট, ভুল তথ্যের কারণে নিজেকে আইনগত বাধ্য মনে করলে বা বিশ্বাস করলে সেক্ষেত্রে কি হবে, অপরাধ হবে না, সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বেন। তাহলে আপনাকে প্রথমত মনে রাখতে হচ্ছে কত নাম্বার সেকশন, তথ্যগত ভুল বা মিস্টেক অফ ফ্যাক্ট, যদি আপনি নিজেকে আইন দ্বারা বাধ্য অথবা নিজেকে ভুলবশত আইন দ্বারা বাধ্য বলে বিশ্বাস করেন, তাহলে কিন্তু আপনি কি করবেন, জেনারেল যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে জেনারেল এক্সেপশনের মধ্যে পড়বেন। এটাকে তথ্যগত বা মিস্টেক অফ ফ্যাক্ট বলে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিচার কার্যের ক্ষেত্রে দুইটা প্রশ্ন আছে। বিচার কার্যের দুইটা সেকশন ব্যবহার করা হয়, একটা হচ্ছে ৭৮ আর একটা হচ্ছে ৭৮ আর একটা হচ্ছে ৭৯। অর্থাৎ আদালতের রায় বা আদেশ অনুসারে সম্পাদিত যদি বিচার পদ্ধতি ৭৭, ৭৮, ৭৯ তিনটা সেকশন, আমাদের তিনটা সেকশন আছে। বিচার পদ্ধতি অনুসরণ করে কাজ সম্পাদন করলে বিচারক কর্তৃক যে কাজটা হয়, তাহলে এইটাকে আপনি বলবেন বিচারিক কার্য। তাহলে বিচারিক কার্য যদি পরিচালনা করার জন্য বিচারক সরল বিশ্বাসে কোনো ক্ষমতা প্রয়োগ করে কোনো কাজ করেন, তাহলে সেটা অপরাধ নয়। কিছুক্ষণ আগেই বললাম যে আসলে কোনোভাবে একজন যে অপরাধী ব্যক্তিকে আপনি কিভাবে আমার চেয়ে কিনা আপনার সাজা দিয়ে ফেলেছেন, এতে করে কি ওই বিচারকের বিরুদ্ধে আমি কোনো অ্যাকশন নিতে পারবো না, আমাকে আপিলের সুযোগ দিয়েছে, আপনি আপিলে যান, অথবা এই মামলার কার্যকারিতা বন্ধ করার জন্য 561 হাইকোর্ট ডিভিশনে আপনি কি করেন, কোয়াশমেল করেন। কিন্তু আপনাকে বলা হয় না যে বিচারক যেহেতু ভুল করছে ওই বিচারককে দুইটা থাপ্পড় দিয়ে আসে। সুতরাং বিচারিক পদ্ধতি অনুযায়ী কার্য সম্পাদন করলে সেটা, সেই কাজ যদি করা হয় তাহলে সেই কাজ অপরাধ হবে না। এবং আদালতের রায় বা আদেশ অনুসারে সম্পাদিত কাজ, আদালত রায় যে রায়টা দিয়েছে সেই রায়টাকে কার্যকর করার জন্য, উনি রায় দিয়েছেন, উনি আইন বলে বিশ্বাস করেন যে ঠিক আছে না, তাকে কার্যকর করতে হবে, 79 অনুযায়ী করেছেন, এবং সেই কাজের ফলে কোন অপরাধ যদি সংঘটিত হয় সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। আমাদের আরেকটা প্রশ্ন আছে, আইনানুগ কাজ সম্পাদনের দুর্ঘটনা। আইনানুগ কাজের সম্পাদিত দুর্ঘটনার ক্ষেত্রেও, অর্থাৎ আইনগত কার্য সম্পাদনের দুর্ঘটনা জড়িত কোনো কাজ অপরাধ হিসেবে গণ্য করবে না। আপনি অত্যন্ত যত্ন সহকারে করেছেন, তারপরেও কোনো দুর্ঘটনা যদি ঘটে তাহলে আপনি অপরাধী হবেন না। আইন সমর্থিত বা ভুলবশত আপনি কি করেছেন, নিজেকে আইন দ্বারা সমর্থিত বিশ্বাস করে কাজটি করেছেন। অ্যাক্সিডেন্টালি, যেটাকে আইনানুগ কাজে সম্পাদিত দুর্ঘটনা, ৮০ নম্বর সেকশন, সাধারণত ডাক্তাররা যে উদাহরণটা এখান থেকে আসে, এই একটা কুঠাল দিয়ে কাজ করছিল, হঠাৎ করে কুঠালের বাট থেকে কুঠালটা ছুটে যায় এবং কোনো ব্যক্তি নিহত হয়, সেক্ষেত্রে আপনি অপরাধী কিনা, ডাইরেক্ট বহুবেই সেকশনটা থেকে প্রশ্ন হয়। সুতরাং আপনি সাধারণ যে কাজটা, আইনানুগ কাজটা ঠিক আছে, সম্পাদনকালে দুর্ঘটনা, আপনি গাছ কাটতেই পারেন, কোনো সমস্যা নাই, আপনি সতর্কতার সাথেই গাছ কাটছিলেন, যেটাকে বলা হয় গুড ফেইথ, যথাযথভাবে সতর্কতা এবং যত্ন সহকারে সম্পাদনকালে যদি কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছাড়া দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে এটাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না। খুবই ইম্পর্টেন্ট, ৮০ নম্বর সেকশন থেকে প্রশ্ন হয়, অপরাধমূলক উদ্দেশ্য ব্যতীত এবং অন্য ক্ষতির উদ্দেশ্য সমবেত ক্ষতিকর কাজ, যে কথা আমাদের ৮১ নম্বর সেকশনে বলা আছে, এখান থেকেও প্রশ্ন
আমাদের হয়ে থাকে, অর্থাৎ ক্ষতি সাধনের উদ্দেশ্যে ব্যতীত কাজ যদি আপনি করেন। এছাড়া বয়স কম 82 নাম্বার সেকশন, 9 বছরের কম শিশু যদি হয় তাহলে কি হবে, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। 83 নাম্বার সেকশন, আপনাদের এগুলো সবগুলোই জানা আছে। 9 বছর অপেক্ষা বেশি কিন্তু 13 বছর 12 বছর অপেক্ষা কম এমন শিশুদের ক্ষেত্রে অপরাধ বলে গণ্য হবে না, যদি ওই শিশুর কি হয়, প্রকৃতি বা ফলাফল বিচার করার জন্য তার পরিপক্ক বুদ্ধি না থাকে। তাহলে 82 এবং 83 নাম্বার সেকশন অপরিপক্ক বা নাবালক দ্বারা যদি কোনো অপরাধ সংঘটিত হয় সেই কথা আপনাকে বলতে হবে। এছাড়াও আমরা দুইটা সেকশন এক এক ভাবে মনে রাখবেন। 76 নাম্বার সেকশন সাধারণত আর্মি অফিসারদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আইন বলে বাধ্য আর্মি অফিসার পুলিশদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তারা আইন দ্বারা বাধ্য, তারা যদি কোনো কাজ করে সেটা অপরাধ হিসেবে গণ্য করা হবে না। 77 নাম্বার সেকশন, 77, 78, 79 এই তিনটা সেকশনে জুডিশিয়ারি নিয়ে করা। 80 নাম্বার সেকশন আইনানুগভাবে কার্য সম্পাদন, তাহলে 80 এবং 81 দুইটাই সাধারণ, আপনার কোনো উদ্দেশ্য ছিল না, আপনি সতর্কতার সহিত কাজ করে অ্যাক্সিডেন্টালি কোনো কিছু ঘটেছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু জেনারেল এক্সেপশনের অপরাধ সংঘটিত হয়ে গেল, এই যে একটা মার্ডার হয়ে গেছে, তারপরেও আপনি মার্ডারের জন্য দায়ী হবেন না। 82 এবং 83 নাম্বার সেকশন দুটেই আমরা বললাম যে সেখানে 9 বছরের কম আর একটা 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম বয়স্ক ব্যক্তি যদি কোনো শক্তি সম্পন্ন শিশু কাজ করে যে তার প্রকৃতির ফলাফল বিচার করার তার পরিপক্কতা নাই, সেক্ষেত্রেও তিনি অপরাধী হবেন না। এছাড়া 84 নাম্বার সেকশনে বলেছে অপ্রকৃষ্ট ব্যক্তির কাজ এমন কোন কাজ অপরাধ হবে না যে কারণে তার সে হচ্ছে অপ্রকৃষ্ট বশত কাজটি বা করেছে, সে ভালো মন্দ বোঝার সক্ষমতা নাই। তাহলে এই তিনটা সেকশনই 82 এবং 83 এবং 84 প্রায় সেম, কাছাকাছি শব্দ, এগুলা সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করবেন। এছাড়া 85 এবং 86 নাম্বার সেকশনে দেখবেন ওই অনিচ্ছাকৃত ভাবে নেশাগ্রস্ত বা বিচার শক্তি রহিত ব্যক্তি, অর্থাৎ 85 এবং 86 যারা বিভিন্ন সময়ে মাদকাসক্ত হয় তারা কিন্তু হঠাৎ করে দেখবেন যে বিভিন্ন রকম অনিচ্ছাকৃত ভাবে কি হয়েছে, সে অপরাধ করে ফেলেছে, সেই অপরাধটাকে সাধারণ জেনারেল এক্সেপশনের মধ্যে পড়বে। কিন্তু তাকে যদি অনিচ্ছাকৃত ভাবে নেশাগ্রস্ত করা হয়, কিন্তু যদি সে প্রফেশনাল নেশাগ্রস্ত ব্যক্তি হয় তাহলে কিন্তু হবে না। 87 নাম্বার সেকশনে মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর জন্য অভিপ্রায় না নিয়ে অনুরূপ সম্ভাবনার কাজ, এই যে সেকশনগুলোর কথা প্রত্যেকটি সেকশন সম্পর্কে আমাদের পড়া আছে। আমি এইগুলো কেন করলাম, আপনাকে একটা উদাহরণ করার জন্য। 2021 সালে একটা প্রশ্ন এখান থেকে এসেছিল, এর মানে 2022 সালে এখান থেকে প্রশ্ন এসেছে, 2021 সালে প্রশ্ন এসেছে, মাঝে মাঝেই প্রশ্ন আসে, 2007 এসেছে, বারকাউ ডিপিএসসি তে প্রত্যেক বছরই আসে। তাহলে কি ভয়াবহ ইম্পর্টেন্ট সেকশন, সেটা হচ্ছে 76 থেকে 106 পর্যন্ত সেকশন। এই প্রশ্নগুলো কেন আমি বললাম, এই প্রশ্নগুলো পড়ার পদ্ধতি হচ্ছে, আমি আপনাকে 2021 সালের যদি একটা প্রবলেমেটিক প্রশ্নের কথা বলি, এক্স একজন চোর পুলিশ হেফাজত থেকে পলায়ন করেছে, পুলিশ কর্মকর্তা ওয়াই এক্স কে থামানোর জন্য তার প্রতি গুলি ছাড়েন এবং জেড এর গায়ে লাগে এবং জেড মারা যায়, পুলিশ কর্মকর্তা ওয়াই কোনো অপরাধ করেছে কিনা যুক্তিসঙ্গত আলোচনা করুন। খ নাম্বার সেকশন এরকম একটা প্রশ্ন আপনাকে করেছে, আপনাকে প্রশ্ন করলো আর একটা, একজন সৈনিক তার ঊর্ধ্বতন কর্মকর্তার আইনানুগ আদেশ ক্রমে জনতার উপরে গুলি চালান, এক্সেল ফৌজদারি দায় নিরূপণ করুন। বিজিএসসি 2022 সালে প্রশ্ন এসেছিল, যে কথা আমি মাঝে মাঝেই বলি যে দেখেন আইনটা হচ্ছে যেই দল যখন ক্ষমতায় থাকে সেই দলের আইনের পক্ষে যায়। আমি এর আগেও একদিন বলেছিলাম যখন পুলিশ বলা এই সেকশন গুলো দেখেন, আমি এখনো বলছি যদি কোনো সময় শেখ হাসিনা বা বাংলাদেশ আওয়ামী লীগে আসে তাহলে এই সেকশনে কিন্তু বিচার হবে। আমি আপনাকে লিখে দিলাম, যদি কখনো ওনারা ফেরেন তাহলে এই সেকশনে বিচার হবে। কোন সেকশনে? 76 নাম্বার সেকশনে। কারণ পুলিশটা যে জনতার উপরে গুলি করেছে সেটা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে, আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফাঁসি দিয়েছেন সেটা বলবে কোনো সমস্যা নাই, বাট আপনি যে থানাতে ঢুকিয়ে
পুলিশকে জ্বালায় প্রায় মেরে ফেলেছেন, আমাদের সিরাজগঞ্জে এই ঘটনাটা ঘটেছে, সেইটার বিচার করবে কিন্তু ৭৬ নাম্বার সেকশনে। আমি জেনারেল এক্সেপশনের মধ্যে পড়ি, কিন্তু আপনি কেন আমাকে মেরে ফেললেন? আমি তো সরকারি ডিউটিতে আছি। আচ্ছা, দ্বিতীয়টা হলো এখন যে বিচার হয় সেটা হলো কোন আইনে? সেটা হচ্ছে ১৯৭৩ সালের যে আমাদের আইন, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে আইন হয়েছে, সেই আইনে যে কোনো যদি কোনো জাতি, গোত্র, গোষ্ঠী বা শ্রেণীকে নির্মূল করার উদ্দেশ্যে তাদের উপরে হত্যাযজ্ঞ চালানো হয়, তাহলে সেটাকে মানবাধিকার আইন লঙ্ঘন এবং মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা হয়। আর মানবতা বিরোধী অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে দেখেন, যে যখন ক্ষমতায় আছে সেই ক্ষমতা অনুযায়ী কিন্তু সেই আইনটার বিচার হয়। এখন সোজাসুজি এই আইনের বিচার হচ্ছে। যদি উল্টাটা হতো তাহলে কিন্তু সেকশন এই দণ্ডবিধির আইনে বিচার হতো। আমি কি বুঝাতে পেরেছি ঘটনাটা কি? জি স্যার। এই হলো ঘটনা। যদি ১৯৭১ সালে দেশ স্বাধীন না হতো, তাহলে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা প্রত্যেকজনই রাষ্ট্রদ্রোহিতার অপরাধে ১২৪-এর এ অনুযায়ী সাজাপ্রাপ্ত হইত, জানেন? প্রত্যেকজন, যারা আজকে মুক্তিযোদ্ধা বলে, যদি দেশ ভাগ না হতো। কারণ দেশ ভঙ্গ করার জন্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হয়েছে এবং রাষ্ট্রদ্রোহিতার জন্য তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যায় যদি দেশ স্বাধীন না হতো। কিন্তু দেশ স্বাধীন হয়ে যাওয়ার কারণে অপরপক্ষ হয়ে গেছে মানবতা বিরোধী অপরাধ। ক্লিয়ার আইনটার সিস্টেম? তো এই প্রশ্ন থেকে যে কথা প্রশ্নটা আমরা বলতে যে অন্য কথায় বললাম, তাহলে এক্সের ফৌজদারি দায় কি? সে ঊর্ধ্বতন একজন সৈনিক ছিল, সে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অনুযায়ী নিজেকে আইন বলে, আইন দ্বারা বাধ্য করে জনতার উপরে গুলি চালান, এক্সের ফৌজদারি দায় নিরূপণ করুন। এই প্রশ্নটা করেছিল। তাহলে আপনার উত্তর কি? কোথায় পেয়েছি এটা? আইন দ্বারা, হ্যাঁ, ৭৬ নাম্বার সেকশনে। অর্থাৎ পুলিশ কর্মকর্তা জনতার উপরে গুলি নিক্ষেপ করেছে, ফলে যে মানুষ মারা গেছে, সে যে তথ্যগত ভুলের কারণে, যে মিস্টেক অফ ফ্যাক্ট, সরল বিশ্বাস এবং নিজেকে আইন দ্বারা বাধ্য বলে বিশ্বাস করার কারণে গুলি করেছে, সুতরাং সে জেনারেল এক্সেপশনের মধ্যে পড়বে, সে কোনো অপরাধ করেন নাই বলে গণ্য হবে। ঠিক একই প্রশ্ন ২২ সালে বিজিএসসিতে এসেছিল, যে প্রশ্ন কিছুক্ষণ আগে বললাম। একটা কুঠার নিয়ে কাজ করা অবস্থায় কুঠারের মাথা ছুটে যায় এবং পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তির আঘাত লাগে এবং সাথে সাথে মৃত্যুবরণ করে। এক্স অত্যন্ত সতর্কতার সহিত গাছ কাটছিল বা সতর্কতার অভাব ছিল না, এক্স এর দায় নিরূপণ করে ৮০ নাম্বার সেকশন। তাহলে আপনার যদি জানা থাকে, প্রবলেমেটিক প্রশ্ন দিলে তো আরো ভালো রে ভাই, তাই না? কিন্তু আপনাকে তো বিষয়টা জানতে হবে। আর এই যে কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারের মধ্যে পার্থক্য লেখেন। আপনাকে লিখতে 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 জান শেষ। আর আপনি এই প্রশ্নে ডাইরেক্ট লিখে দিলেন যে ফৌজদারি কার্য, সরি, দণ্ডবিধির ৮০ নাম্বার সেকশন অনুযায়ী এক্স কোনো অপরাধ করে নাই। সোজা কথা। কারণ ৮০ ধারা অনুযায়ী বৈধ কাজ করতে গিয়ে যদি দুর্ঘটনায় কোনো ঘটে, সতর্কতার সহিত কাজ করতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না। অর্থাৎ কাজটা যদি অত্যন্ত সতর্কতার সাথে করে, ওনার যদি অপরাধমূলক অভিপ্রায় বা জ্ঞান ব্যতীত কাজটি হয়, অত্যন্ত যত্ন সহকারে যদি হয় এবং আইন কার্যটি আইনত হয়েছে বা আইনের পদ্ধতির মাধ্যমে করছিল, সে কুঠালদা গাছ কাটতেছিল, সমস্ত বিষয়গুলোকে খেয়াল করেই করছিল। কুঠালদা গাছ কাটতেছিল ১০ বা ২০ হাত ফাঁকে একটা লোক দাঁড়ায় আছে, এটা তো সে আইন মেনেই কাজ করছে, তাই না?
তাহলে উত্তর শেষ, অথচ এই প্রশ্নের জন্য মার্ক 5। তাহলে প্রবলেমেটিক প্রশ্ন আপনাকে যত দিবে তত আপনার জন্য ভালো। কিন্তু যদি আপনি না বুঝতে পারেন তাহলে ভাইয়া একেবারে সর্বনাশ। একটার কথা আর একটা কথা বলতে, যে কথা বলেছিলাম 2021 সালে বাংলাদেশ বার কাউন্সিল একটা প্রবলেমেটিক প্রশ্ন দিয়েছিল, একজন চোর পুলিশ হেফাজত থেকে পলায়ন করে, তাহলে পুলিশের দায়িত্ব কি ওই এক্স কে ধরা, তাই না? জি স্যার। পুলিশ কর্মকর্তা খুব চেষ্টা করছে ধরার জন্য, কিন্তু পারতেইছে না, কারণ ওইটা একটা মার্ডার কেসের আসামি ছিল। অবশেষে সে গুলি করছে, গুলি করার তো তার অধিকার আছে পুলিশের। স্যার এ তো যে চোর ছিল স্যার, দেখি হ্যাঁ, চোর হইলে স্যার পুলিশ কি গুলি করবে? চুরি সহ চোর, চোর আপনি সহজ সরল চোর ভাবলেন কেন? স্যার এটা কি না, আপনি সহজ সরল চোর ভাবলেন কেন? যে ঘরের মধ্যে 369 নাম্বার সেকশন আপনার মনে আসলো কেন? খালি 381 কেন মনে আসলো না? 380 কেন মনে আসলো না? তাকে তো ডাইরেক্ট ছুটতে হয়নি, তাহলে পায়ে গুলি করতে হয়েছিল, আটকানোর জন্য মাথায় লাগছে। হ্যাঁ, এই জন্য সেটা ভাবে এখন কি হয়েছে, তার গুলি করার চেষ্টা করছে এক জায়গায়। এখন আপনি যেভাবে ব্যাখ্যা করবেন, এখন আপনি যদি বলেন এই যে দেখেন খুব সুন্দর কথা, আপনি যদি এই কাজটা, হ্যাঁ জি স্যার, পুলিশের কাছে যে পিস্তল যেটা থাকে, পিস্তল কিন্তু স্যার হচ্ছে আক্রমণাত্মক অস্ত্র না, এটা হচ্ছে প্রতিরক্ষা, নিজের সেফটির জন্য পিস্তলটা। সো পুলিশ চোরকে স্যার পারে না। সেইটার ব্যাখ্যা যদি, সেই কথাই আমি বলতেছি যে এটা স্যার সেকশন 300 আপনার হচ্ছে ব্যতিক্রম 3 এর মধ্যে পড়ে গেল স্যার। খুন হবে না, কিন্তু কালপাবল হোমোসাইড হবে স্যার। আমি আপনাকে ওই কথাই বলতেছি যে দেখেন 382 নাম্বার একটা সেকশন আছে, চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো, আঘাত দান করা, আটকানোর চেষ্টা করার পরে অনুষ্ঠিত চুরি, সেটা সেটা 10 বছর। হ্যাঁ, চোর তো পুলিশের হেফাজত, ওই কথা তো লেখে নাই, হেফাজত থেকে পলায়ন করছে। হেফাজতের গুলি করলে তো চোরকে ধরতে না পারলে পুলিশের দাঁড়িয়ে থাকে না, পুলিশ হ্যাঁ? কি করবে? ওই চোরকে ধরতে না পারলে পুলিশের চাকরি থাকে না, অত পুলিশের হেফাজত থেকে পাইছে। হ্যাঁ, হেফাজত বুঝে দিতে হবে আসামিকে, আসামি তো নাই, ওকে জবাবদিহি করতে হবে না। এখন যে কথাটা আমি বলছিলাম যে ধরেন চুরিটা যদি মৃত্যু ঘটানোর উদ্দেশ্য হয়ে থাকে, এরকম যদি মৃত্যু ঘটানো, তাহলে কিন্তু সাজা হচ্ছে 10 বছর পর্যন্ত। হ্যাঁ, অর্থাৎ 382 নাম্বার সেকশনে যদি ঘটনাটা ঘটে, যে 382 নাম্বার সেকশনে সে চুরি করছিল, চুরি করার পরে সে পুলিশ হেফাজতে আছে, আবার সেখান থেকেও সে পালানোর চেষ্টা করছে। এখন চুরিটাকে যদি 376 নাম্বার, ওই যে কথা বললাম 379 নাম্বার সেকশনে যদি ব্যবহার করেন সাধারণ চুরি, অর্থাৎ মাত্র 3 বছরের সাজা। আপনি যেভাবে, হ্যাঁ কথা সত্য, আপনি যেইভাবে প্রশ্নটার অ্যান্সার করতে চাইবেন আপনাকে সেইটার পক্ষে যুক্তি দেখাতে হবে। দেখেন আমাদের একটা আপা, ওই যে সুলতান আপা কিন্তু একটা কথা বলে ফেলছে যে ভাইয়া এটা তো সে খুনের উদ্দেশ্য ছিল না, এটা কালপাবল, কিন্তু খুন হয়ে গেছে, তাহলে কালপাবল হোমিসাইড নন অ্যামাউন্টিং টু মার্ডার হবে কিনা, এই অপরাধ কি হবে কিনা। না, আমি তো ওইদিকে যাচ্ছি না, আমার প্রশ্ন করছে জেনারেল এক্সেপশন থেকে, আমি প্রশ্নের উত্তর দেব হচ্ছে জেনারেল এক্সেপশন থেকে। তো জেনারেল এক্সেপশনে কি, পুলিশ দুর্ঘটনাজনিত ঘটনা ঘটেছে 80 নাম্বার সেকশন অনুযায়ী কোনো অপরাধ করে নাই, কারণ কার্যটি দুর্ঘটনাজনিত দুঃখজনক ভাবে ঘটেছে। আমার ইচ্ছা ছিল যে আমি তাকে কি করব, নিচে গুলি করব, পায়ে গুলি করব বা হাতে গুলি করব, এই মুহূর্তে একজন চলে এসেছে, এই জন্য গুলিটা তৃতীয় কোনো ব্যক্তির লেগেছে।
আমার উদ্দেশ্য তাকে মার্ডার করা ছিল না, এটা দুর্ঘটনা। আমার অত্যন্ত সতর্কতার সহিত আমি চেষ্টা করছিলাম, কিন্তু মাঝখান থেকে একটা ব্যক্তি চলে এসেছে। তাহলে এই যে জেটকে যেহেতু তার অভিপ্রায় ছিল না, সেহেতু তাকে জেনারেল এক্সেপশনের মধ্যে আপনি ফেলতে পারবেন। আর একটা বিষয় যেটা আমরা শুধু এই দ্বন্দ্ববিধি পড়ার আগানো যায় না, খালি মনে করেন যে প্রবলেমেটিক প্রশ্ন থাকে, তো এখানে নানান ধরনের প্রশ্ন মনের মধ্যে জেগে যায়। এখন যদি আপনার ঘটনাটাকে ওইভাবে বলেন, আপনি যদি আবার নিজেকে মনে করেন যে আমি ধরে নিলাম চোর চোর ওই দৌড়ে গেছে, কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে, ওখানে কিন্তু কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই বলে নাই, উদ্দেশ্য প্রণোদিত ভাবে গুলি করেছে, তখন কি হবে? তখন অন্যজনের লাগলো, তখন কিন্তু যে আপার কথা কালপাবল পুলিশে মার্ডার হয়ে যাবে। তো আপনি ব্যাখ্যা যেটাই লেখেন না কেন, আপনার ব্যাখ্যা অত্যন্ত পরিষ্কার থাকতে হবে। আপনার ব্যাখ্যা যদি পরিষ্কার না থাকে, তাহলে আপনি উত্তর যেটাই দেবেন সেটাই ভুল হবে। আর আপনার ব্যাখ্যা যদি পরিষ্কার থাকে, আপনি যেভাবে ব্যাখ্যা করতে চাচ্ছেন এই আইন সম্পর্কে, আপনি যেটাই লেখেন সেটাই ঠিক হবে। আপনি এখানে জেনারেল এক্সেপশনের মধ্যে ফেলতেও পারেন, জেনারেল এক্সেপশনের মধ্যে নাও ফেলতে পারেন, যদি আপনি ঘটনাটাকে মনে করেন যে না আসলে ঘটনাটা এটা হয়েছে। এটাই তো আইনজীবীর কাজ, তাই না? জি স্যার। জি স্যার, তাহলে ভুল হবে না স্যার? না, পুরো ভুল হবে না, কোন জায়গায় ভুল হবে না। আপনার যুক্তি দেখাতে হবে, আপনাকে যুক্তি দেখাইতে হবে। যে কথা বলছি আমরা, একটা সেকশন তো আপনি জানেন যে কথা বা কাজ বা হেফাজতে আত্মসমর্পণ না করলে পুলিশ গ্রেফতার করতে পারে, ক্ষমতা ইউজ করতে পারে। সেক্ষেত্রে কি করতে পারে? মৃত্যু বা যাবজ্জীবন কারাদণ্ডের অপরাধের অভিযুক্ত আসামিকে গ্রেফতার করার জন্য মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এটা কিন্তু আমাদের ৭৬ নম্বর সেকশনে বলেছে। কয়টা কারণে সে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে? যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড পায়। আমি তাকে পায়ে গুলি করার জন্য গুলি করেছি, আমি তাকে মৃত্যু ঘটানোর জন্য, আমাকে তো যদি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের যদি অপরাধী হইতো, তাহলে তো আমি তাকে মেরেই ফেলতে পারতাম, তাহলে তো আমি তাকে ডিরেক্ট বুকে গুলি করতাম। তার তো গুলি লাগে নাই, থার্ড পার্টি একজন ব্যক্তির কাছে লিখেছে। আমি হাতে গুলি করতে চেয়েছি, আমি পায়ে গুলি করছি, কারণ সে পালায়ন করতেছে। সে আত্মসমর্পণ না করে পুলিশ হেফাজত থেকে পালায়ন করছিল। ব্যাখ্যা ক্লিয়ার। এই জন্য ৪৬ নম্বর সেকশনে আপনি গ্রেফতার করার জন্য প্রয়োজনীয় শব্দ ব্যবহার করেছে। গ্রেফতার চেষ্টা বাধা দিলে সকল প্রকার পন্থা অবলম্বন করতে পারবেন। ৪৬ নম্বর সেকশনে গ্রেফতার চেষ্টার বাধা দিলে সকল প্রকার পন্থা অবলম্বন করতে পারবেন। সকল রকম পন্থার মধ্যে কি পড়ে আর কি পড়ে না সেগুলো কি স্পষ্ট আছে? তাহলে আপনার গুলি করতে অপরাধ কোথায় করবেন? necessary action to be taken, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন। প্রয়োজনীয় ব্যবস্থা ব্যাখ্যা হলো আমি পায়ে গুলি করেছি তাকে আটকানোর জন্য, আর কারণ সে কিছুদিন আগে চুরি করেছে ৩৮২ নম্বর সেকশন অনুযায়ী ১০ বছর কারাদণ্ড। সে আবার আমার কাছে পালায়ন করতেছিল, এই জন্য আমি তাকে পায়ে গুলি করতে গেছি। হঠাৎ করে গুলির সামনে এসে, আমার পিস্তলের সামনে এসে দৌড়ে একটা ছেলে করছে। আমি কোথায় অপরাধ করলাম আমাকে বলেন? আমি সতর্কতা অবলম্বনে ছিলাম, আইনগত পন্থাই অবলম্বন করেছিলাম। আমাকে তো ৪৬ নম্বর সেকশন বলেছে যে আসামিকে গ্রেফতার করার জন্য প্রয়োজনীয় যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে। ইভেন তো মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড আসামিকে ডাইরেক্ট মেরে ফেলতে পারে। এই সেকশন তো আপনাকে ৪৬ পাওয়ারটা দিয়ে দিয়েছে, তাহলে কোন জায়গায় আপনি অস্বীকার করতে পারবেন বলেন?
স্যার হ্যাঁ। তাহলে রাস্তায় যারা ড্রাইভার গাড়ি চালাচ্ছে, হুম, ইভেন দো স্যার মোটরসাইকেল ড্রাইভার তো ওয়ান কাইন্ডস অফ ড্রাইভার, হ্যাঁ, এরা তো রাস্তায় গাড়ি চালাচ্ছে, এটা বৈধ কাজ। হুম। ও রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তো স্যার কোনো বিচারই নাই। এই জন্য তো এই অপরাধটা কিন্তু একেবারে জানেন কিনা আপনারা, এই অপরাধটা নিয়ে ওই যে একটা সময় একটা আন্দোলন হয়েছিল যে মিশুক মনির নাকি কে যেন একজন মারা গেছিল, মনে আছে আপনাদের? জি স্যার, একজন হচ্ছে ওই ইয়া ছিল, চিত্র পরিচালক সাংবাদিক, ও সাংবাদিক নয় স্যার। সাংবাদিক ছিল নাকি, না চিত্র কি যেন ছিল, দুইজন মারা গেছিল একসাথে অ্যাক্সিডেন্টে। স্যার আপনি কি সাগর নিয়ে কথা বলছেন নাকি স্যার? না 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 না, ওই যে স্যার একজন চলচ্চিত্র পরিচালক ছিল, একজন মিশুক মনির নাকি যেন নাম এরকম টাইপের। এত তাড়াতাড়ি আপনারা ভুলে গেলেন, আমার নামটা নাই মনে স্যার, আছে। ভুলে জানি স্যার, জি ওরা স্যার, হচ্ছে মিশুক ওই মনির যে মাইক্রোবাস অ্যাক্সিডেন্ট করছিল, হ্যাঁ, শুটিং এ যায়। এই জন্য এই যে যদি আপনি অবহেলার কারণে যদি মৃত্যু হয়, হ্যাঁ, যদি কোনো ব্যক্তি অবহেলার পরে পরিবর্তে মৃত্যু হয়, 304 ক যেটা, হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু অপরাধ মাত্র 5 বছর। এছাড়াও বেপরোয়া যান বা হর্ষ চালিয়ে যদি মৃত্যু হয় তাহলে মাত্র কিন্তু 3 বছর। 3 বছর মানে কি মিনিমাম সেকশন। পরবর্তীতে এটাকে খুব কঠিন করেছে, অথচ কিন্তু মার্ডার করে ফেলছে। বেপরোয়া যান চালায়া বা হর্ষ চালায়া, হর্ষ মানে ঘোড়া চালায়া কাউকে মেরে ফেলেছে, তার সাজা মাত্র 3 বছর সশ্রম বিনাশ্রম কারাদণ্ড 304 এর খ। একটা ব্যক্তিকে মেরে ফেললো, তার সাজা মাত্র 3 বছর। স্যার ওটাই বলতেছিলাম স্যার, যারা মোটরসাইকেল রাইডিং করে, এটা তো ওয়ান কাইন্ডস অফ, ঘোড়া তো সিঙ্গেল মানুষ চালায়, তো মোটরসাইকেল সিঙ্গেল মানুষ চালায়, তার প্রতি যদি আক্রোশ থাকে, তো মোটরসাইকেলটা এমন ভাবে আমি রাস্তায় আঘাত করলাম, অন স্পট ডেথ করলাম, তার শাস্তি আমি পাইলাম 3 বছর মাত্র। জায়গায় এই সমস্ত উদ্ভট প্রশ্ন মনে রাখার দরকার নাই। হ্যাঁ, লাইনে থাকেন। এখানে যদি আপনার আপনার মোটিভ প্রমাণ করা যায় তাহলে তো আর সেটা 3 বছর থাকছে না। হ্যাঁ, বেপরোয়া বেপরোয়া শব্দ দিয়ে কি মোটিভ আর প্রমাণ করতে চান? বেপরোয়া মিনিং কি? আপনি ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজের সামনে, ঠিক আছে, 250 স্পিডে আপনি গাড়ি চালাচ্ছেন, জানাই যাচ্ছে যে আপনি অ্যাক্সিডেন্ট করবেন ভিকারুন্নেসার ওই বেলি রোডে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো না? যাই হোক, যেভাবেই হোক, আমি যে কথা বলতে চাচ্ছি, এই ধরনের প্রবলেমেটিক প্রশ্ন যেভাবেই আপনি আনসার করেন না কেন, আপনি কিন্তু বের হয়ে আসতে পারবেন যদি আপনার যুক্তিটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। একইভাবে আরেকটা প্রবলেমেটিক প্রশ্ন করেছে যে এরকম প্রশ্ন করে, স্বামীকে হত্যার জন্য 10 বছরের অভিযুক্ত স্ত্রী তাকে তার মাকে বলেছিল যে সে মাঠে কাজের জন্য যাচ্ছে এবং সে মাঠে নিজেকে লুকিয়ে রেখেছিল। তার 11 বছরের শিশু তার অন্য এক ভাইয়ের সাথে অপরাধমূলক সংগঠনে অংশগ্রহণ করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে। শিশুটি অভিযুক্ত কোন অপরাধে অভিযুক্ত হবে? যে কথা আমরা বলছি যে যদি এই যদি 9 বছরের কম বয়স্ক হয় বা 13 বছর 12 বছরের কম বয়স্ক হয়, সেই সেকশনটা আপনাকে ব্যবহার করতে হবে। আর একটা প্রশ্ন এখান থেকে 2014 সালে বিজিএসসিতে করেছিল যে ব্যথায় কষ্ট নিয়ে একজন সার্জনের নিকট গেল, তিনি অস্ত্রোপচারের ফলে জেটের মৃত্যু হতে পারে জেনেও জেটের মৃত্যু ঘটানোর অভিপ্রায় ছাড়াই সরল বিশ্বাসে কি করলো, অস্ত্রোপচার করলো। উক্ত অস্ত্রোপচারে জেট মারা যায়। জেট এই মৃত্যুর জন্য সার্জনকে দায়ী করতে পারবেন কিনা, এরকম একটা প্রশ্ন করেছিল। আমাদের 88 নাম্বার একটা সেকশন আছে। 88 নাম্বার সেকশনে আপনারা জানেন যে ডাক্তারদের ব্যাপার নিয়ে স্পষ্ট ভাষায় মৃত্যু ঘটনার অভিপ্রায় ছাড়াই এমন কোন ব্যক্তি বিশেষ উপকারার্থে, উনি তো আসলে চিকিৎসা করছিলেন বিশেষ উপকারার্থে, তাই না? বিশেষ উপকারার্থে করতে গিয়ে যদি কারণ
মৃত্যু ঘটে তাহলে সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না। 88 নাম্বার সেকশনে। তাহলে প্রবলেমেটিক প্রশ্ন এখান থেকে পড়ছে, যত রকম প্রবলেমেটিক প্রশ্নই করুক না কেন আপনাকে কি করতে হবে, সুন্দরভাবে অ্যান্সার করে চলে আসতে হবে। আরেকটা প্রবলেমেটিক প্রশ্ন এসেছিল, একজন ডাক্তার সর্ববিশ্বাসী তার রোগীকে জানায় যে সে আর বাঁচবে না। এ কথা শোনার পর রোগীটা মানসিক ভাবে আঘাতপ্রাপ্ত হন এবং ডাক্তার জানেন যে কথা শোনার পর রোগীর মৃত্যু হতে পারে, এই জন্য ডাক্তার কোনো অপরাধ করেছেন কিনা। 93 নাম্বার সেকশনের অনুযায়ী ডাক্তার কোনো অপরাধ করেননি, কারণ কোনো ব্যক্তির মঙ্গলার্থে যদি ডাক্তার বিশ্বাস করে কোনো সংবাদ প্রেরণ করা হয় এবং ওই সংবাদের ভিত্তিতে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই ক্ষতিটা কি হবে, অপরাধ বলে গণ্য হবে না। এই ধরনের প্রশ্ন আপনাকে বিভিন্ন প্রত্যেকটি সেকশন থেকে প্রবলেমেটিক প্রশ্ন করতে পারে, তবে আপনাকে অবশ্যই কোনটা ডাক্তারের কথা বলছে, কোনটা সংবাদের কারণে, কোনটা শিশুর বয়স হয় নাই, কোনটা আপনার সৈনিক বা পুলিশের ক্ষেত্রে ব্যবহার করলাম, কোনটা বিচারিক আদালতের নির্দেশ অনুযায়ী কাজ হলো, এখান থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রশ্ন করে। এই যে কথা বললাম যে দ্বন্দ্ববিধিতে প্রশ্ন প্রবলেমেটিক করে, একই সাথে দ্বন্দ্ববিধিতে আপনার প্রশ্ন পুরোপুরি কমন পেয়ে যাবেন, কারণ এখান থেকে প্রবলেমেটিক প্রশ্নগুলো বোঝা যায় আর প্রশ্নগুলোর মান। আর একটা প্রশ্ন আপনাকে বলে যে ওই 299 এবং 302 পর্যন্ত প্রশ্ন আসবেই, প্রশ্ন আসবেই, লিখে রাখেন, কোনো না কোনো ভাবে প্রশ্ন দিয়ে দিবে। ওই একটা প্রশ্ন থেকে কিছু না কিছু 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 10 নাম্বার যাই করতে হবে। বিগ কোশ্চেন ওটা প্রত্যেক বছরই যায়, দেখুন নিয়ে কোনো না কোনো জায়গায় দিয়ে দিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে এই প্রশ্নটা এসেছিল বিজিএসসি 2021 সালে। এক্স অপহরণ হওয়ার হুমকির ভয়ে একদল ডাকাত চরিত্রের আঘাত অবগত থাকা সত্ত্বেও ডাকাত দলের সাথে যোগদান করেন এবং ডাকাতি করেন। এক্স হুমকির ভয়ে ডাকাতে অংশগ্রহণ করেন, সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে কিনা আলোচনা করুন। এই ধরনের একটা প্রশ্ন আমাদের 2021 সালে পড়েছিল। এক্ষেত্রে 94 নম্বর একটা সেকশনের কথা বলে, 94 নম্বর সেকশনের দ্বারা ব্যতিক্রমে আশ্রয় অধিকারী পাবেন না। আমাদের জেনারেল এক্সেপশনের প্রশ্নের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার মনে হচ্ছে জেনারেল এক্সেপশন এবং রাইট অফ প্রাইভেট ডিফেন্স থেকে আপনার প্রশ্ন অ্যান্সার হয়ে যাবে। যদি আমি আপনাকে বলি যে রাইট অফ ডিফেন্স এবং জেনারেল এক্সেপশন এবং চুরি ডাকাতির দস্যুতা আর 299 থেকে 304 পর্যন্ত পড়বেন, 80% সম্ভাবনা আপনার প্রশ্ন কমন পেয়ে যাবে, 80%। আর ওই যে 20% সম্ভাবনা যদি না কমন পেয়ে যান, এই 20% এর জন্য আমাকে চুরি ডাকাতি। জি জি বলেন। বললাম স্যার যে আরেকবার বলেন তো, পুরাটা নেই। চুরি দস্যুতা ডাকাতি, রাইট অফ প্রাইভেট ডিফেন্স জেনারেল এক্সেপশন 299 থেকে 304। আর এই যে গতকালকে যেটা বললাম 34,150, অর্থাৎ আপনার অভিন্ন অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্য পেয়ে যাবে। কিন্তু যদি নির্যায় তখন কোথায় যাবেন? এই যে নির্যায় যে 20% এর জন্য যদি নির্যায়, এই যদি নির্যায়ের জন্য আমাদের কি করতে হবে? বোঝা গেছে কথা? জি স্যার। জি স্যার। দেখেন অধিকাংশ প্রশ্নে আপনারা ঘাটাঘাটি করে দেখেন, অধিকাংশ জায়গায় এই কথা প্রশ্ন বলা আছে। রাইট অফ প্রাইভেট ডিফেন্স খুব সুন্দর প্রশ্ন এবং খুব সুন্দরভাবে প্রশ্ন আসে, এখানে কোনো প্রবলেমেটিক প্রশ্ন হয় না। রাইট অফ প্রাইভেট ডিফেন্স থেকে প্রবলেমেটিক প্রশ্ন 2021 সালে একটা বার কাউন্সিল করেছিল, কোন ব্যক্তি শরীর বা সম্পত্তি সম্পর্কিত আত্মরক্ষার পরিধি কতটুকু বিস্তার করে আলোচনা করুন। একটা 2021 সালে এখান থেকে প্রশ্ন করেছিল, ওয়াই এক্স কে ধারালো চাপা দিয়ে আক্রমণ করেন, এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ওয়াই এর প্রতি একটা গুলি ছোড়েন, এক্ষেত্রে ওয়াই এর গায়ে লাগে, পরবর্তীতে এক্স
আরেকটি গুলি ছোড়েন এবং ওয়াই মারা যান, বর্ণিত এক্স রাইট অফ প্রাইভেট ডিফেন্সের সুবিধা পাবেন কিনা আলোচনা করুন। এই ধরনের প্রশ্ন করেছিল। একই সাথে 2012 সালে একটা প্রশ্ন করেছিল আত্মরক্ষার অধিকারের ক্ষেত্রে। আত্মরক্ষার অধিকার বলতে আপনি কি বুঝেন, আত্মরক্ষার অধিকারের পরিধি কতটুকু আলোচনা করুন, এই প্রশ্নটা এসেছিল। 2021 সালে বিজিএসসি একটা প্রশ্ন এসেছিল আত্মরক্ষার প্রাইভেট ডিফেন্স বলতে কি বুঝেন, রাইট অফ প্রাইভেট ডিফেন্স কোথায় কোথায় ইউজ করা যায় আলোচনা করুন। আত্মরক্ষার অধিকার কতটুকু বিস্তারিত আলোচনা করুন। একেবারে জটিল প্রশ্ন এবং অসাধারণ সুন্দর প্রশ্ন এবং এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। জেনারেল এক্সেপশন এবং রাইট অফ প্রাইভেট ডিফেন্স অর্থাৎ 76 থেকে 106 পর্যন্ত একেবারে হুবহু সুন্দরভাবে লিখে ফেলবেন, যেভাবে মনে রাখার প্রয়োজন। কতটুকু শিশুকে ব্যবহার করবেন, কতটুকু নাবালক সরি পাগল বা নেশাগ্রস্ত কতটুকু হয়, ডাক্তারের ক্ষেত্রে কোনটা হয়, বিচারকের ক্ষেত্রে কোনটা হয়, পুলিশ এবং সৈনিকদের ক্ষেত্রে প্রত্যেকটি কথা সুন্দরভাবে লিখে রাখবেন। ওকে, প্রশ্ন হইতেও পারে এটি আপনাকে দেখতে হতে পারে, তাহলে সেইভাবেই আপনাকে করতে হবে। ঠিক আছে মোফাজ্জল ভাই? জি স্যার। হ্যাঁ, তাহলে স্যার হ্যাঁ, বললেন যে দ্বিতীয় পুলিশ করলো স্যার, এটা কি রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মধ্যে পড়বে স্যার? কোনটা? এই যে ওইটা তো আসেনি, ওইটাই তো বলবা তখন, আসলে এখনো। তাহলে আমাদের রাইট অফ প্রাইভেট ডিফেন্সের ক্ষেত্রে বলেছে শরীরের রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার 6টি ক্ষেত্রে আপনি অধিকার প্রয়োগ করতে পারবেন। সেই কয়টা 6টা একেবারে মনে মুখস্থ করে ফেলবেন। যদি মৃত্যু ঘটার আশঙ্কা থাকে, আক্রমণ গুরুতর আঘাত হওয়ার থাকে, ধর্ষণের অভিপ্রায়, অপ্রকৃত কাম লালনার বশত যদি মনুষ্যকরণ বা অপকরণ, আর একটা হচ্ছে অবৈধ আটকের অভিপ্রায় যদি আক্রমণ করা হয়, এই ক্ষেত্রে আপনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স ইউজ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। এটা নিয়ে একেবারে বিখ্যাত, সব জায়গায় এটা নিয়ে সত্যনারায়ণ বরাম স্টেট অফ রাজস্থান একটা মামলা আছে, এত বিখ্যাত একটা মামলা। এই মামলা থেকে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের উৎপত্তি হয়েছে। আসলে ইন্ডিয়ান বিচার ব্যবস্থা, পাকিস্তানের বিচার ব্যবস্থা এখন আমাদের দেশের চেয়ে অনেক ভালো। আমরা বড় বড় কথা বলি তাই, ওরা যাতে মাথায় তালে ঠিক। ইন্ডিয়ান যে জাজমেন্ট আপনি পড়ে দেখলে ঠিক আছে, গাও সেই উঠবে, কত সাহসী সাহসী জাজমেন্ট দেয়, একেবারে বিশাল বিশাল জাজমেন্ট দেয়। যাই হোক, এই যে সত্যনারায়ণ ভার্সেস স্টেট অফ রাজস্থানের একটা ঘটনা ঘটেছিল, সেখানে মিস্টার নারায়ণ কর্তৃক সীমান্ত মিয়ার মাথায় গুলি করে আঘাত করেন। কারণ সীমান্ত মিয়া, এই কারণে সীমান্ত মিয়ার মৃত্যু হয়। সীমান্ত মিয়ার মৃত্যু হওয়ার আগে তিনি এই নারায়ণকে 13টা আঘাত করেছিল। তার সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে আঘাত দিয়ে মৃত্যু ঘটানোর অভিপ্রায় নেই, সীমান্ত তাকে আঘাত করেছিল এবং সে আত্মরক্ষা অধিকার প্রয়োগ করার জন্য সে রাইট অফ প্রাইভেট ডিফেন্স ইউজ করেছে। আসলে এই ঘটনাটা নারায়ণ প্রমাণ করতে পারে নাই। সরি, এই ঘটনাটাকে এই ঘটনা থেকে রাইট অফ প্রাইভেট ডিফেন্স কয়টা কারণে ইউজ করতে পারে, এই ঘটনা থেকে এসেছিল। কারণ 13টা গুরুতর আঘাত, যেটাকে আমরা বলছি যে এমন কোনো আঘাত যা গুরুতর আঘাত বা যুক্তিসঙ্গত আঘাত সৃষ্টি করতে পারে, এর জন্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স ইউজ করতে পারি। আমরা 96 নাম্বার সেকশনে 100 নাম্বার সেকশনে আমরা দেখেছি মোট 6টি কারণে, এবং একই সাথে এই এই যে 103 নাম্বার সেকশনে মোট 4টি কারণে রাইট অফ প্রাইভেট ডিফেন্স ইউজ করতে পারি। দস্যুতা, রাত্রিবেলায় প্রবেশ, বাড়িগৃহে সম্পত্তি সংরক্ষণের ব্যবহৃত অগ্নি সংযোগের ক্ষতি এবং মৃত্যু বা গুরুতর আঘাত বা ভীতি সৃষ্টি করার জন্য যদি অরণ্যে প্রবেশ করে, তাহলে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে। এই ধরনের প্রশ্ন আসে। আমাদের যে প্রশ্নটা ছিল, আমাদের বিভিন্ন রকম প্রশ্ন ছিল, যে একটা প্রশ্ন 2021 সালের যে প্রশ্নটা এসেছিল, এক্স ওয়াই কে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করেন এবং এক্স নিজেকে বাঁচানোর জন্য রিভলভার থেকে ওয়াই এর দিকে একটি গুলি ছোড়েন, যা ওয়াই এর গায়ে লাগে। পরবর্তীতে এক্স আরেকটা গুলি ছোড়েন, যেখানে মৃত্যুবরণ করেন। এই ঘটনাতে কি ঘটনা ঘটেছিল, সে রাইট অফ প্রাইভেট ডিফেন্স পাবে কিনা আত্মরক্ষায়। তো এক্স আত্মরক্ষার অধিকার হিসেবে প্রথম গুলি ছাড়া পর্যন্তই কিন্তু যথেষ্ট ছিল, দ্বিতীয় গুলি ছোড়ার কিন্তু প্রয়োজন ছিল না। কারণ একটা ব্যক্তি যখন আপনি গুলি করছেন তখনই কিন্তু সে পড়ে যাবে,
তার হাতে চাপাতি থাকলেও সে কি করতে পারবে না, আসতে পারবে না। কিন্তু কি করেছেন, এক্স দ্বিতীয়বারও কিন্তু ছুড়েছে, যেন এর ফলে কি হচ্ছে, আত্মরক্ষার যে যে সুবিধা, সেই সুবিধা কিন্তু পাওয়া যাচ্ছে না। একটা বিখ্যাত মামলা ছিল আমাদের এলাকায়, বলেছিলাম যে একজন চেয়ারম্যান দুজন ব্যক্তিকে মেরে ফেলেছিল, এবং সে এই যে আইন সম্পর্কে জানতো এবং নিজেকে রাইট অফ প্রাইভেট ডিফেন্স হিসেবে ইউজ করার জন্য কোর্টের কাছে এই সেকশন ব্যবহার করেছিল, যে আমার বাড়িতে ডাকাতি হয়েছিল, সেই ডাকাতিতে এরা এসেছিল, মাত্র দুজনকে পেয়েছি। তো পোস্টমর্টম রিপোর্ট এবং সুরাতহাল প্রতিবেদন, ইনকোয়েস্ট রিপোর্টে দেখা যায় যে বডি দুটাই একেবারে একই জায়গায় লেগেছিল, অর্থাৎ দুইজন ব্যক্তির কপালে, একদম ঠিক কপালে গুলিটা লেগেছিল, অর্থাৎ পিস্তল ডাইরেক্ট কপালে ঠেকায় গুলি করা হয়েছিল। মানে রাইট অফ প্রাইভেট ডিফেন্স ইউজ করতে হলে কি আপনাকে মারতে আসতেছে, আপনাকে ধরতে আসতেছে, এরকম টাইপের, কিন্তু আপনি ডিরেক্ট দেখা যাচ্ছে তাদেরকে প্রয়োজনে হাত পাও বেঁধে কপালে বন্দুক ঠেকায় গুলি করেছেন, রাইট অফ ডিফেন্স পাওয়ার কারণে। ঠিক একই কথা যে কথা আমরা বললাম, এই মামলাতে আপনি কি করেছেন, একটা গুলি করেছেন, এটা সত্য, এতে কি আত্মরক্ষা অধিকার হয়ে গেছে, কিন্তু আপনি কি করেছেন, সেকেন্ড টাইম আবার গুলি করেছেন, যাতে আপনার উদ্দেশ্য ছিল তাকে মৃত্যু ঘটানো। দ্যাটস ওয়াই আপনি আত্মরক্ষার অধিকার হিসেবে প্রদান করতে পারবেন না, আপনি 300 ধারা দ্বিতীয় অংশের 2 নম্বর ব্যতিক্রম কোন বলে গণ্য নয় নরহত্যা হিসেবে চিহ্নিত করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি সাজা হবেন 304 নম্বর সেকশন অনুযায়ী। অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তখন কিন্তু রাইট অফ প্রাইভেট ডিফেন্স ইউজ করছে না, তখন কিন্তু ওই যে 300 নাম্বার সেকশনের যে ব্যতিক্রম রয়েছে, সেই ব্যতিক্রম দুইয়ের মধ্যে পড়ে যাবে। সেক্ষেত্রে অপরাধী সরল বিশ্বাসে সম্পত্তি বা শরীর রক্ষার ক্ষেত্রে যে অধিকার প্রয়োগ করতে, সেই পরিকার অতিরিক্ত ব্যবহার করে ফেলেছে, এই জন্য সে কালপাবল হোমিসাইড নন অ্যামাউন্টিং টু মার্ডারের জন্য 304 নাম্বার সেকশনে দণ্ডিত হবে। ক্লিয়ার? আপনি একটা গুলি করেছেন, একটা গুলিতেই যথেষ্ট ছিল, আপনার গুলি অবিরত চালিয়েই গেছেন, তো মহাবিপদ, মারার উদ্দেশ্য নিয়ে করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই এই সেকশন থেকে আগামীকাল পড়ে সেটাকে লিখে প্রত্যেকটি সেকশন অনুযায়ী ভাই দয়া করে প্রত্যেকজন লেখেন, 3-4 জন লেখেন না, আপনি ভুল লেখেন, দেখে লেখেন, কিন্তু লেখেন ভাইয়া, না লিখলে কিন্তু আপনি পারবেন না। আমি বারবার বলে দিচ্ছি যে আপনি কোনোভাবেই কিন্তু পারবেন না, আপনাকে লিখতে হবে। প্রশ্নের উত্তর বলেন, 1 নাম্বার প্রশ্ন কি ছিল বলেন ইয়াসিন ভাইয়া, বলেন 1 নাম্বার প্রশ্ন কি ছিল? তার তামাদি মার্জনা বলতে কি বুঝেন? কি তামাদি মার্জনা বলতে কি বুঝায়, কি বুঝায়? তারপরে মার্জনা পাওয়ার জন্য ব্যক্তিকে কোন কোন শর্ত পূরণ করতে হবে, জি, কোন কোন কারণে তামাদি মকুফের জন্য আবেদন করা যায়? জি, উত্তর বলেন। স্যার তামাদি, স্যার আস্তে আস্তে সুন্দরভাবে বলবেন। আপনার দ্বারা 5 আলোচনা করা হয়েছে কন্ডোনেশন ডিলে সম্পর্কে, অর্থাৎ তামাদি মার্জনা সম্পর্কে। কোন আপিল বা দরখাস্ত যদি নির্ধারিত তামাদি মেয়াদের অতিক্রান্ত বা অতিক্রান্ত হওয়ার পর দাখিল করা হয়, সেক্ষেত্রে আপিলকারী যদি কজ অফ অ্যাকশন বা পর্যাপ্ত কারণ দেখিয়ে আদালতকে সাফিসিয়েন্ট কজ দেখিয়ে আদালতকে সন্তুষ্ট করতে পারে, সেক্ষেত্রে এটাকে কন্ডোনেশন ডিলে বলে। তারপর হচ্ছে স্যার তামাদের সুবিধা যদি যে সকল লোক পাবে আর কি, তামাদের সুবিধা যে পাওয়ার শর্তগুলো হচ্ছে ধারা 5 অনুযায়ী তামাদের মার্জনার ক্ষেত্রে হলে কিছু শর্ত আছে, সেগুলো হচ্ছে স্যার মানে হচ্ছে প্রথম হচ্ছে স্যার আবেদনকারীর মারাত্মক অসুস্থ হতে হবে। তারপর হাইকোর্ট বিভাগে আদালতের কোনো আদেশ বা প্রথার মাধ্যমে তামাদি প্রথমত তামাদির মেয়াদ তামাদির মেয়াদকে গণনা সম্পর্কে বিভ্রান্ত হওয়া, এই 3-4টা শর্ত আছে আর কি। তারপর স্যার প্রাকৃতিক দুর্যোগ বা আইনজীবীর ভুল ইত্যাদি। তারপর স্যার আপিল বা লিড টু আপিল রিভিশন দরখাস্ত ইত্যাদি ক্ষেত্রে এটা তামাদি দ্বারা ব্যবহৃত হবে। তারপর হচ্ছে স্যার এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার বিলম্ব, কোন ক্ষেত্রে বিলম্ব আপনার একটু ইচ্ছাকৃত অবহেলার কারণে আর কি যদি হয়,
তারপরে একটা বিলম্বের জন্য প্রত্যেক দিনের ব্যাখ্যা দিতে হবে, এটাও একটা বলা আছে, মানে ডে বাই ডে, দিনে যে 300 দিন বা 200 দিন। আর একটা হচ্ছে এই জিনিসগুলো তাকে এক্সপ্লেন করতে হবে। তারপর তামাদে মওকুফের কারণ সমূহ ধারা 5 অনুযায়ী তামাদে মওকুফের কারণ হচ্ছে এগুলো আবেদনকারী অসুস্থ থাকতে হবে, এটা তো বলছি, গুরুতর অসুস্থতার ফলে বা আরোগ্য লাভ করে। তারপরে হচ্ছে যে আদালতের আদেশ অনুযায়ী বা আদালতের আদেশ বা রীতিনীতির কারণে কোনো বিভ্রান্তি সৃষ্টি হলে এবং এর কারণে তামাদি মেয়াদ সম্পর্কে সংশয় সৃষ্টি হলে, তারপরে আইনজীবী কোনো ভুল বা আইনজীবীর অবহেলার কারণে কোনো ভুল যার কারণে আপনার আবেদনকারীকে আপনার হচ্ছে আবেদনকারীকে সম্বোধন থাকলেও আবেদন করা যায়নি এরকম। স্যার সেটা তো সর্বশেষ সেটা ভিত্তিতে স্যার মানে আপনি যদি পুরা সামারিটা নেই, সেটা উপযুক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে আমাদের 5 ধারা আবেদনকারীকে মানে একবার আমরা হচ্ছে আবেদনকারী যদি কোনো বিপদ আপদের সম্মুখীন হয় বা আবেদনকারী যদি কোনো এমন এমন প্রতিকূলের মাঝে পড়ে যে সেই আপনার হচ্ছে তার কজ অফ অ্যাকশন দেখায়, সেই রেহাই পাওয়ার একটা মাধ্যম রাখছে আর কি আদালত, যে 5 ধারাতে এটা আমরা রক্ষা কবচ বলতে পারি। তবে এই সুবিধা পাওয়ার অধিকারী হবে সাবমিশন পোস্ট থাকলে আর কি। কোন মোকদ্দমায় চূড়ান্ত নিষ্পত্তির জন্য দিন ধার্য আছে, বাদী হঠাৎ করে অসুস্থ হয়ে যান এবং তিনি কোর্টে উপস্থিত হতে পারেননি, বিবাদীগুলো উপস্থিত ছিলেন, মামলাটা বাদীর অসুস্থতার কারণে খারিজ হয়ে যায়। মামলা খারিজ হওয়ার প্রায় 3 মাস পরে বাদী এসে জানতে পারেন যে মামলাটা খারিজ হয়ে গেছে, কারণ কি তিনি অনুপস্থিত ছিলেন। এই ক্ষেত্রে তামাদি মওকুফের জন্য আদালতকে আপনি দরখাস্ত দিতে পারবেন কিনা? জি স্যার, অসুস্থ থাকলে তো পারবো স্যার, এটা তো একটা কজ দেখাইছে। পারবেন? জি স্যার, অসুস্থ থাকলে তো পারা যাবে, কজ অফ অ্যাকশনের মধ্যে যেটা আছে স্যার, মানে কোনো ইয়ের মধ্যে আর কি, শর্তের মধ্যে, কন্ডিশন দিলের মধ্যে। একজন ব্যক্তি দেওয়ানি মোকদ্দমা দায়ের করার শেষ সময় ছিল হচ্ছে 12/12/2012 সালে, কিন্তু 12/12/2012 সালে তার মামলাটা দায়ের করার শেষ সময় ছিল, কিন্তু সে ওই সময় অসুস্থ ছিল। এই কারণে সে 5 ধারায় একটা আবেদন করেন। 5 ধারার সুবিধা সে পাবে কিনা যুক্তিসঙ্গত ভাবে আলোচনা করুন। আপনার কি প্রশ্ন করছেন? যে স্যার অসুস্থতার ব্যাপারটা সেগুলো তো সেটাতে চাই স্যার, আপনার সেই সুবিধাটা পাবে স্যার, এক কথা হচ্ছে এটা। 5 আর নাম্বার সেকশনে কোন কোন ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যায়? মানে যেটা শর্তগুলো আর কি, যেমন স্যার কোন কোন ক্ষেত্রে আপনি 5 ধারায় অ্যাপ্লাই করতে পারবেন? যে আপনার হচ্ছে আবেদনকারী মারাত্মক অসুস্থতা, না, তারপরে কোন কোন ক্ষেত্রে, মানে 5 ধারা কি সব ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন? বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি, সেটা তো বুঝছি স্যার। এখন হচ্ছে এটা হচ্ছে স্যার আপিল, রিভিউ, তারপরে হচ্ছে লিভ টু আপিল, দরখাস্ত, এগুলো ক্ষেত্রে কি স্যার? তো আমি তো বলেছিলাম যে মামলা দায়ের করার মূল মামলা ক্ষেত্রে সরি স্যার, মূল মামলা ক্ষেত্রে যাবে না স্যার, এটা একটু বুঝতে বলেছি স্যার, সরি স্যার। এখন এখন ক্লিয়ার হয়েছে কনসেপ্ট, মানে প্রশ্নটা বুঝিনি তো। মূল মামলা ক্ষেত্রে এটা করা যাবে না স্যার, তার মানে এটা তো মূল মামলা ছিল, সরি। জি স্যার, মূল মামলার ক্ষেত্রে 5 ধারায় তারপরে চলবে না স্যার। চলবে না। ওকে, এই ধরনের প্রবলেমেটিক আপনাকে প্রশ্ন করার চেষ্টা করবেন। আর এই যে সাফিসিয়েন্ট কজ যে কথা আপনি বলছেন যে 5 নাম্বার সেকশন আইনজীবীর ভুলের কারণে হতে পারে, তারপরে হচ্ছে অসুস্থতার কারণে হতে পারে, 5 নাম্বার সেকশনে আমি বলেছিলাম যে একটা, যেহেতু এখানে কোনো সুনির্দিষ্ট ভাবে সাফিসিয়েন্ট কজ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ভাবে এখানে লেখা নাই, সেক্ষেত্রে একটা কেস রেফারেন্সের কথা বলেছিলাম যে আপনাকে কেস রেফারেন্স ব্যবহার করবেন। সেই কেস রেফারেন্স অনুযায়ী আপনি এই যে পারলেন না, 5 ধারা প্রয়োগ করতে পারলেন না, একটা কেস রেফারেন্স সহ আপনি এটাকে ব্যাখ্যা করবেন। আমি কথা বলেছিলাম যেখানে নাই, তো সেই জায়গায় তো কোনো কিছুই পাইলাম না। আর এত জোরে জোরে কেন বলবেন? আস্তে 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 বলবেন। স্যার একটা কেস রেফারেন্স আছে, ওই যে আপনার হচ্ছে আপনি বলছিলেন কি
এই বালি বনাম হলো আপনার হলো কি জানি এটা আমি একটু ভুলে গেছিলাম। রাষ্ট্র বনাম সোলাইমান বেওয়া মনে হয়। না, স্যার যেটা বলছিল সেটা আকুব আলী বনাম আসলে বনাম হলো এরকম না, কি জানি ভাই জি। এই আকুব আলী বনাম ফুলচন্দ্র। ওই আকুব আলী জন্ডিস রোগে আক্রান্ত হয়, সেই গ্রাম্য হ্যাঁ, কবিরাজের কাছে চিকিৎসা গ্রহণ করে, কোনো ব্যবস্থাপত্র আদালতকে দেখাতে পারেন নাই। তবে আকুব আলীর স্টেটমেন্ট অনুযায়ী আদালত ওই জিনিসটা বিশ্বাস করে সাফিসিয়েন্ট কজ ধরে নিয়ে তাকে হচ্ছে যে কন্ডেনেশন অফ ডিলে দিয়ে দেন, মঞ্জুর করেন। বিশেষ ক্ষমতা আইনে নেক্সট প্রশ্ন হচ্ছে, ওনাকে প্রশ্ন করছি কারণ হচ্ছে একটা প্রশ্ন দিয়ে ওনাকেই আমি ওনার লোকদের থেকে বের করছি, আরো দুটো প্রশ্ন আছে, সেখান থেকে অসংখ্য প্রশ্ন আসবে। বিশেষ ক্ষমতা আইন 1974 সাল এবং অর্থঋণ আইন 2003 সালের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয় কেন? এই সমস্ত আইনের ক্ষেত্রে তামাদি আইনের প্রতিকার কি? স্যার আপনার হচ্ছে 29 ধারা বলা আছে যে স্পেশাল ল অলওয়েজ প্রিভিলেজ জেনারেল ল। সেক্ষেত্রে আপনার হচ্ছে 5 ধারা এবং 5 ধারাটা স্পেশাল লর ক্ষেত্রে মানে প্রয়োগ হবে না 5 ধারাটা। এবং এখানে আরেকটু সংযোজন করতে গেলে স্যার ওই বিশেষ আইন সাধারণ আইনের উপরে প্রাধান্য পাবে এই কথা 29 নাম্বার সেকশনে বলা নাই, এটাকে একটা ম্যাক্সিম বলা হয়। এটা হ্যাঁ 29 নাম্বার সেকশনে বলা আছে বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারার 29-2 বলা আছে যে আপনার প্রযোজ্য হবে না, বিশেষ আইনের প্রশ্নে বিশেষ আইন হিসেবে বিবেচিত হবে, কারণ 29-2 অনুযায়ী বিশেষ আইনগুলো 5 নাম্বার সেকশনে প্রযোজ্য হয় না। ওই আইনগুলোতেই স্পেশালি তামাদির আইনগুলো, তামাদির বিষয়গুলো যথেষ্ট ভাবে লেখা থাকে কতদিনের মধ্যে। যেমন আপনাকে যদি আমরা বলি যে বিশেষ ক্ষমতা আইনে 30 ধারায় আপিলের মেয়াদ দেওয়া আছে 30 দিন, অর্থঋণ আইনে আপিলের মেয়াদ দেওয়া আছে 60 দিন। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই যে 5 নাম্বার সেকশন অনুযায়ী তামাদির ক্ষেত্রে অর্থাৎ বিশেষ তামাদির মেয়াদ হিসেবে গণ্য হবে এবং তামাদি আইনের যেই সকল মেয়াদে ক্ষেত্রে প্রযোজ্য সেক্ষেত্রে প্রযোজ্য হবে। এখান থেকে একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন সময় হয়। ওকে, নেক্সট প্রশ্নটা কি? গোলাম কিবরিয়া ভাই বলেন তো নেক্সট প্রশ্নটা কি? স্যার নেক্সট প্রশ্ন হচ্ছে স্যার, তামাদি আইনের 6 এবং 7 ধারায় বর্ণিত আইনগত অক্ষমতার নীতিসমূহ ব্যাখ্যা করুন। উক্ত নীতিসমূহের ব্যতিক্রম কি? তামাদি একবার আরম্ভ হলে পরবর্তী অক্ষমতা দ্বারা মামলা করার অধিকার বন্ধ হয় কি? জি, এটা হচ্ছে প্রশ্ন স্যার। জি বলেন কি আরে জি যদি বলি স্যার, যা লিমিটেশন অ্যাক্ট 1908 ধারা 6 এবং 7 ধারায় আইনগত অক্ষমতা বা লিগ্যাল ডিসএবিলিটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো লিগ্যাল ডিসএবিলিটি সম্পর্কে যে নীতিসমূহ ব্যাখ্যা করা হয়েছে এই ধারা দুটিতে, সেগুলো হলো 6 ধারার নীতিগুলো, যেটা হচ্ছে স্যার 6 ধারার 6-এর 1-এ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এটা মোকদ্দমা, কার্যধারা বা ডিক্রি জারির আবেদন ক্ষেত্রে এই 6 ধারায় 3 ধরনের ব্যক্তি লিগ্যাল ডিসএবিলিটি হিসাবে সুবিধা পাবেন। সেগুলো হচ্ছে নাবালক বা মাইনর, উন্মাদ এবং জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। কয়টা ক্ষেত্রে স্যার 3 ধরনের ব্যক্তি এই সুবিধাটা পাবে। ব্যক্তির কথা স্যার, কয়টা বিষয়ের উপরে সুবিধা পাবে? এটা স্যার যদি বিষয় যদি হয় স্যার, তাহলে মোকদ্দমা, কার্যধারা এবং ডিক্রি জারির দরখাস্ত। জি, আর মোকদ্দমা, কার্যধারা, ডিক্রি জারির দরখাস্ত, অর্থাৎ এই যে নাবালক, উন্মাদ এবং জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যতক্ষণ এই যে ইলনেস গুলোতে তারা ভুগবে, এটার থেকে যেদিন তারা সুস্থ হবে অথবা নাবালক যখন সাবালক হবে তখন থেকে তামাদি গণনা শুরু হবে। এবং 2 নাম্বার যে সাবসেকশনে ওটা পয়েন্ট আউট করে দিব 2, যে হচ্ছে যে কোন ব্যক্তি একটা নাবালক, একটা হচ্ছে যে লিগ্যাল ডিসএবিলিটি শেষ হওয়ার পূর্বে আরেকটি আইনগত অক্ষমতায় সে ভোগে, সেক্ষেত্রে দুটি অক্ষমতায় যখন শেষ হয়ে যাবে বা দুটি অক্ষমতা থেকে যখন সে মুক্তি লাভ করবে তখন থেকে তার তামাদি গণনা শুরু হবে। 3 নাম্বার সাবসেকশন অনুযায়ী যেটা হচ্ছে যে যখন একটা ব্যক্তি মৃত্যু পর্যন্ত সে লিগ্যাল ডিসএবিলিটিতে ভুগতেছে,
তখন মৃত্যুর পর যে আইনত যে উত্তরাধিকারী আছে বা আইনত যে তারা প্রতিনিধি থাকবে, তারা হচ্ছে যেদিন ওই মামলা করার অধিকার অর্জন করবে সেদিন থেকে ওই তামাদি গণনা শুরু হবে। এবং 4 নাম্বার এই নীতির ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে স্যার, যে একটা ডিসেবল ব্যক্তি অর্থাৎ আইনগত অক্ষম ব্যক্তি মৃত্যুর পর তার যে আইনত প্রতিনিধি সেও আইনত অক্ষমতায় ভুগতেছে, তখন ওই ব্যক্তি যখন অর্থাৎ তার প্রতিনিধি যখন আইনগত অক্ষমতা থেকে মুক্তি লাভ করবে বা নাবালক যদি থাকে সে সাবালকত্ব অর্জন করবে যেদিন, সেদিন থেকে তামাদি গণনা শুরু হবে। এই ছিল স্যার 6 ধারার হচ্ছে যে নীতির ব্যাখ্যা সমূহ। আর 7 ধারার নীতি হচ্ছে যে এই যে এই যে আইনগত অক্ষমতা যদি একাধিক ব্যক্তি থাকেন, আইনগত মানে একটা মোকদ্দমায় যদি একাধিক ব্যক্তি বাদী হিসেবে থাকেন, তাহলে তাদের মধ্যে থেকে যদি একজন ব্যক্তি যদি আইনগত অক্ষমতায় ভোগে, সে ব্যক্তি ছাড়া যদি ওই মোকদ্দমার দায় নিরূপণ করা সম্ভব না হয়, তাহলে সকলের ক্ষেত্রে তামাদি গণনা বন্ধ থাকবে। আর সে ব্যক্তি ছাড়াই যদি দায় নিরূপণ করা সম্ভব হয়, তাহলে তামাদি গণনা চলতে থাকবে। এটা হচ্ছে 7 ধারা নীতির ব্যাখ্যা স্যার। আর এখন এদের ব্যতিক্রমটা কি আছে? এদের ব্যতিক্রম আলোচনা করা হয়েছে একই তামাদি আইন 1908 এটা হচ্ছে 8 ধারায়। 8 ধারায় এদের ব্যতিক্রম হিসাবে 2টি বিষয়ের অবতারণা করা হয়েছে এখানে। একটি হচ্ছে যে অগ্রক্রয়ের ক্ষেত্রে বা প্রিএমশনের মামলার ক্ষেত্রে এই যে লিগ্যাল ডিসেবিলিটির বিষয়টি এটি প্রযোজ্য নয়। আরেকটা ব্যাখ্যা করা হয়েছে ব্যতিক্রম, যেটা আইনগত অক্ষমতা অবসানের পর সর্বোচ্চ 3 বছরের সময় পাবেন তার প্রতিকার প্রাপ্তির জন্য। এখন 3 বছরের আবার একটু ব্যাখ্যা করা হয়েছে যে 3 বছরটা কোন মামলায় যদি 3 বছরের বেশি সময় থাকে মামলা বা কার্যধারা বা ওই যে ডিগ্রিদের আবেদনের ক্ষেত্রে 3 বছরের বেশি সময় যেগুলো থাকবে সেগুলো থেকে সর্বোচ্চ 3 বছর পাবে। আবার 3 বছরের কম যেগুলো সময় আছে সেগুলো যে সময়টা নির্ধারিত আছে সেই সময়ে আবেদন করতে হবে বা প্রতিকার প্রাপ্তি লাভ করতে হবে। যেমন স্যার চুক্তি বলবৎের মামলায় সময় হচ্ছে 1 বছর, এখন এখানে 1 বছর সময় পাবে, এখানে এই ক্ষেত্রে 3 বছর সময় সে পাবে না। একজন নাবালিকা সে তার মাতার মাধ্যমে অগ্রগ্রয়ের দাবি করে বিয়ের বিরুদ্ধে রাষ্ট্রীয় রিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের 96 নম্বর সেকশনে মামলা দায়ের করেন। দাবি করেন যে 15/1/2016 তারিখে সমনের মাধ্যমে ব্রিটিশটার নাবালিকার মাতাকে বিরোধী সম্পত্তির বিষয়টা অবগত করা হয়েছে। যদিও নোটিশ তারিখ থেকে 6 মাস অগ্রক্রয়ের মামলা বাধ্যতামূলক করা হয়েছে, সেই ক্ষেত্রে এই নাবালিকা অগ্রক্রয়ের মামলায় আইনগত যেহেতু সে নাবালিকা ছিল আইনগত অক্ষমতা আমরা পাচ্ছি, সেক্ষেত্রে সে সেই সুবিধাটা পাবে কিনা? স্যার নাবালিকা যদি আমরা বলি সে 8 ধারা অনুযায়ী তামাদি আইনের 8 ধারা অনুযায়ী আইনগত অক্ষম ব্যক্তি যে 3 শ্রেণীর ব্যক্তি সেটা যে অগ্রক্রয়ের মোকদ্দমায় কোনো প্রকার সুবিধা পাবেন না স্যার। ওকে, ভেরি গুড। আমাদের নেক্সট প্রশ্ন জগবন্ধুদা, কি প্রশ্ন ছিল? স্যার আমি এই প্রশ্নটা একটু ভুল করছি স্যার, বুঝতে পারিনি। আমি শুধু 14 ধারাটা উল্লেখ করছি স্যার। ওখানে লিগ্যাল প্রসিডিংটা স্যার 12 থেকে আমার মনে হয় 12 থেকে মানে 22-23 পর্যন্ত ধারাগুলো টানা লাগতো স্যার। আমি প্রশ্নটা বুঝতে পারিনি তো স্যার। আমি শুধু 14 ধারাটা দিয়ে অ্যান্সার করছি স্যার, আর ওগুলো ধারা বলতে পারবো, সমস্যা নেই স্যার। বলেন কি দাবি বলেন। আইনগত স্যার ওই যে প্রশ্ন কি ছিল? স্যার আপনার স্যার প্রশ্নটা আমি যেটা লিখছি স্যার ওইটা বুঝতে পারিনি স্যার। আমি লিখছি কোন মোকদ্দমা দাখিলি কার্যক্রমের ব্যয়িত সময় গণনার লিগ্যাল প্রসিডিং এখতিয়ারবিহীন আদালতের ব্যয়িত সময় আলোচনা করবো। আমি ওই যে না, প্রশ্ন এটা ছিল না। জি বলেন। দেখতে বলেছি স্যার, কোন মোকদ্দমায় তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে এখতিয়ারবিহীন আদালত দ্বারা বাড়িত সময়ের প্রভাব সম্পর্কে আলোচনা করুন, এটা ছিল স্যার প্রশ্ন। স্যার এই ক্ষেত্রে তো শুধু 14 ধারাটাই আলোচিত হবে স্যার। না না, প্রশ্ন ছিল বলেছিলাম, প্রশ্ন ব্যক্তি ভুল করছে যে কোন মামলার তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে আইনগত কার্যক্রম লিগ্যাল প্রসিডিং এখতিয়ারবিহীন আদালতের ব্যয়িত সময় ধারাবাহিক আলোচনা করার জন্য।
আমি 3-4টা সেকশনে একসাথে যুক্ত করে দিয়েই প্রশ্নটা করেছি, আপনাকে খালি 14 অ্যান্সার করতে বলি নাই ভাইয়া, যে এখতিয়ারবিহীন আদালতে আপনি 14 নম্বর সেকশনে বলে দিলেন। এত সংক্ষিপ্ত প্রশ্ন আমি স্যার। করি নাই। জি স্যার, ওখানে তাহলে স্যার 12 থেকে 23 ধারা পর্যন্ত আসবে স্যার, মানে ওই 12 তামাদির মেয়াদ, মানে যে ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা বাদ যাবে এটা 12 থেকে 16, আর 17 থেকে যে 25 পর্যন্ত আছে স্যার, যেখানে তামাদির মেয়াদ গুলো যোগ হবে আর কি, যেমন ওই যে মৃত্যুর ফলাফল, এরপরে স্বীকারোক্তির ফলাফল, মানে এই যে বিষয়গুলা, মানে তখন কি এই সবগুলা ধারা টানতে হবে স্যার? আপনার এখানে আমি যে প্রশ্ন করেছি, এখানে প্রশ্নের অ্যান্সার হলো 12 এবং জি স্যার। 14। এই দুটো 12-14 হ্যাঁ, এই দুটো ধারা হইতে স্যার। দুইটা ধারা। আর 12তেই আছে আমার হচ্ছে 12-1 আছে, 12-2 আছে, 12-3 আছে, 12-4 আছে। খুব বড় ব্যাখ্যা, সুন্দরভাবে ব্যাখ্যা দিতে হবে ওইটা। এই জন্যই 12 নাম্বার সেকশনটাকে আমি রাখছি। কার্যধারায় নিহিত সময় মানে কি? কার্যধারায় নিহিত সময় মানে হচ্ছে ওই যে ওইগুলো 12-1 কি বলা আছে, 12-2 কি বলা আছে, বলেন কি বলা আছে বলেন। জি স্যার, 12তে বলা আছে যে আইনানুগ কার্য দ্বারা যে পরিমাণ সময় বাদ যাবে সেই কথা বলা আছে, সেগুলো যে আইনানুগ কার্য দ্বারা যেদিনকে মোকদ্দমা আপিল দরখাস্তর এই কজ অফ অ্যাকশন রেজ হবে স্যার, সেই দিনটা বাদ যাবে স্যার। কোন মোকদ্দমা মানে যদি উদ্ভবের দিনটা আর কি বাদ যাবে। এরপরে কোনো আপিল বা আপিলের অনুমতির দরখাস্ত পুনরুদ্ধারের দরখাস্তের ক্ষেত্রে যেদিন রায় ঘোষণা করবে, এই রায় ঘোষণার দিনটা বাদ যাবে স্যার আর কি। রায় ঘোষণা যেদিন দিবে সেই দিনটা বাদ যাবে। আর যে ওই আপিল দরখাস্ত বা আপনার ডিগ্রিধারী যে দরখাস্ত তুলতে যে সময়টা, মানে রয়েটা কপিটা, মানে জাবেদা নকল যে তুলতে বেরিতে সময়টা, সেই সময়টা বাদ দেবে। আর তাই বলছে যে রয়েদাতের কপি, মানে ওই যে কোন এডিআর সরি মানে ওই সালিশ হয়ে যায়, সালিশের মাধ্যমে যে রয়েদাতের কপিটা আছে, রয়েদাতের কপি, ওই রয়েদাতের কপিটা যদি তুলতে বেরিতে সময়, সেই সময়গুলো বাদ দেবে যাবে। এখানে 4টের কথা বলা আছে স্যার, 12 ধারাতে 4টে সাবসেকশনের কথা বলা আছে। 14তে বলা আছে স্যার যে এখতিয়ারবিহীন আদালতের সৎবিশ্বাসে যদি মামলা করে সেই সময়গুলো বাদ যাবে। প্রথমে বলা আছে এক সাবসেকশন বলা আছে যে কোন মোকদ্দমা যদি কোনো ভুল আদালতে এখতিয়ারবিহীন আদালতে সৎবিশ্বাসে দায়ের করে সেই সময় বাদ যাবে। আর কোন দরখাস্ত যদি ভুল আদালতে তার সৎবিশ্বাসে এখতিয়ারবিহীন আদালতে দায়ের করে সেই সময়গুলো বাদ যাবে আর কি স্যার। এখতিয়ারবিহীন আদালতে মানে এই শর্ত বা প্রভাব গুলো আমি এইভাবে বর্ণনা করছিলাম যে এখতিয়ারবিহীন আদালতের প্রভাব দেওয়ানি মোকদ্দমা, মানে এটা দেওয়ানি মোকদ্দমা হতে হবে, বাদী সৎবিশ্বাসে মোকদ্দমাটি দায়ের করতে হবে, এখতিয়ারবিহীন আদালতে মামলাটি দায়ের করতে হবে, পূর্ববর্তী এবং পরবর্তীতে মোকদ্দমা বা নালিশের কজ অফ অ্যাকশন কারণটা একই হতে হবে স্যার। এরপরে যে পূর্ববর্তী যে আদালতের এখতিয়ার, পূর্ববর্তী আদালতের যে এখতিয়ার ত্রুটি ছিল, সেটা হবে পরবর্তীতে এখতিয়ারবিহীন আদালতে মামলাটা আর কি দায়ের করতে হবে। স্বরূপ ভাই, এই স্যার, এইটুকু স্যার। স্যার 34 এবং 149 মধ্যে পার্থক্য কি? স্যার 34 এবং স্যার 149, স্যার 34 ধারাতে আপনার কমন ইন্টেনশন সম্পর্কে বলা হয়েছে, আর সাধারণ আর 149 স্যার কমন অবজেক্ট সাধারণ উদ্দেশ্যের কথা বলা হয়েছে। এখানে স্যার সংখ্যাগত পার্থক্য হচ্ছে যে কমন ইন্টেনশনের জন্য সর্বনিম্ন 2 জন সদস্য হতে হবে, আর কমন অবজেক্টের জন্য সর্বনিম্ন 5 জন সদস্য। আচ্ছা, সমাবেশগত পার্থক্য হচ্ছে যে যে কোনো অফেন্সের জন্য আপনি 34 ধারা অ্যাপ্লাই করা যাবে, কিন্তু সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে সেখানে বেআইনি সমাবেশ 141 ধারার যে 5টি কন্ডিশন দেওয়া আছে তার যে কোনো একটা পূরণ করতে হবে। আর কমন ইন্টেনশনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অপরাধের জন্য আপনার আসামি ভিন্ন ভিন্ন সাজায় দণ্ডিত হতে পারে। আর 149 বলা আছে যে সাধারণ উদ্দেশ্যের
এই সাধারণ উদ্দেশ্যের যদি ওই উদ্দেশ্যের যে উদ্দেশ্যের সময় এবং যে আপনার কার্যকর করার যে কারণটা, সেই উদ্দেশ্যে যদি সবাই অবগত থাকে তাহলে প্রত্যেকেই তার সমানভাবে দোষী সাব্যস্ত হবে। সাধারণ লায়াবল হবে। জি স্যার, লায়াবল হবে স্যার। এই তো স্যার মোটামুটি স্যার বেসিক পার্থক্য। মোবাসির ভাই, আসসালামু আলাইকুম স্যার। এই ওয়ালাইকুম আসসালাম। বেআইনি সমাবেশ আসলে কি? বেআইনি সমাবেশ কাকে বলে? স্যার বেআইনি সমাবেশ বলতে যখন 5 বা ততোধিক ব্যক্তি হুম, কোনো একটা সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একত্রিত হবে, হুম। তাকে বেআইনি সমাবেশ বলবো স্যার। না, এই 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 উদ্দেশ্যগুলো কি কি? এই যে একটা সাধারণ উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যগুলো কি কি? 4টা উদ্দেশ্য আছে না 5টা উদ্দেশ্য আছে? 5টা স্যার স্যার। 5টা আছে স্যার। কি 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 কি? অপরাধমূলক বল প্রয়োগ করতে পারে তারা বা করবে। 2 নম্বরে হচ্ছে আপনার কোনো সরকারি কাজে বাধা দান করবে, আবার সরকারি কোনো আদেশ বাস্তবায়নে বাধা দান করবে। তারপরে হচ্ছে আপনার সুখাধিকারে বাধা দিবে। আর অবৈধ এক্স্যাক্টলি কি হচ্ছে? এক্স্যাক্টলি স্যার কি এটা হচ্ছে? তো আমি স্যার একটু বলতে চাচ্ছি। না, এখানে হচ্ছে স্যার বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মকর্তাকে স্যার আইনানুগ ক্ষমতা প্রয়োগের ব্যাপারে ভীত করা হলে স্যার। 2 নম্বরে বলছে যে আইন বা আইনি প্রক্রিয়ায় বলবৎকরণে বাধা দেওয়া। জি। 3 নম্বরে বলছে ক্ষতি, অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অন্যান্য অপরাধ যদি কেউ সংগঠন করে সেক্ষেত্রে। আর 4 নম্বরে বলছে যে সম্পত্তির বলপূর্বক দখল যদি কেউ গ্রহণ করে সেক্ষেত্রে। 5 নম্বরটা বলছে যে অপরাধমূলক বল প্রয়োগ করে কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য না, তাকে সে কাজ করতে বা যে কাজ করার অধিকারী তা করা হতে বিরত থাকতে যদি বাধ্য করা হয় সেক্ষেত্রে। প্রশ্ন লেখেন, প্রশ্ন লেখেন। তামাদি আইনে জি স্যার। প্রশ্ন লেখেন, তামাদি আইনে প্রশ্ন লেখেন, আজকে প্রশ্ন লেখেন। জি স্যার, বলেন স্যার। কোন মোকদ্দমায় তামাদি গণনায় প্রতারণার ফলাফল কি? প্রতারণার প্রথমে জ্ঞাত হওয়ার সময় তামাদি গণনা শুরু করতে হবে, ব্যাখ্যা করুন। আরেকবার বলেন। কোন মোকদ্দমায় তামাদি সময় গণনায় প্রতারণার ফলাফল কি? আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে আলোচনা করুন। প্রতারণার প্রথম জ্ঞাত হওয়ার সময় থেকে তামাদি মেয়াদ গণনা করতে হবে, ব্যাখ্যা করুন। প্রশ্ন 1। আবার বলবো, বলেন স্যার, পরের তো লেখির বাইরে স্যার। এখন প্রতারণার বিষয়ে প্রথম জ্ঞাত হওয়ার সময় থেকে তামাদি গণনা শুরু হবে, ব্যাখ্যা করুন। ওটা কি 1 নম্বরের প্রশ্ন পুরোটা স্যার? 1 নম্বর প্রশ্ন পুরোটা। ইয়েস। লিমিটেড
লিমিটেশন অ্যাক্টে তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে লিখিত স্বীকৃতির ফলাফল কি? লিমিটেশন অ্যাক্টের বিধান অনুযায়ী তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে লিখিত স্বীকৃতি, যেটাকে আমরা বলছি অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং, ফলাফল কি বা তামাদি গণনা কিভাবে করবেন আলোচনা করুন। জি স্যার। সম্পত্তি লিমিটেশন অ্যাক্টের বিধান অনুযায়ী বিরুদ্ধ দখলজনিত শর্তের ধারণা আলোচনা করুন। তার এটা কি 3 নাম্বার প্রশ্ন না ওইটারই অংশ? না, 3 নাম্বার প্রশ্ন। বিরুদ্ধজনিত শর্তের ধারণা আলোচনা করুন। বিরুদ্ধজনিত দখল সত্ত্বের ধারণা, দখলজনিত সত্ত্বের ধারণা আলোচনা করুন। সম্পত্তির অধিকার কিভাবে বিলুপ্ত হয়? বিরোধী দখল বলতে কি বোঝেন? দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করার সময়সীমা কত? আলোচনা করুন। প্রশ্ন কটা গেল? স্যার এটা পুরোটা লিখতে তিনটা হয়ে গেছে? জি স্যার। লাস্ট প্রশ্ন। স্যার এই 3 নম্বরটা আমি একটু বলি। সম্পত্তির বিরুদ্ধে জনিত দখল জনিত ধারণা, তারপর হচ্ছে এই আলোচনা করুন, এরপর সম্পত্তির অধিকার কিভাবে বিলুপ্তি হয়, বিরুদ্ধ দখল বলতে কি বুঝেন, তারপরে কি একটা পয়েন্ট বলছিলেন? দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের সময় সীমা কত বা কি? কে ফোন দিছে? লাস্ট প্রশ্ন। ব্যবহার জনিত সত্য বলতে কি বোঝেন? দ্যাট মিন্স ইজম্যান রাইট বলতে কি বোঝেন? আলো, বাতাস, রাস্তা অথবা অন্য কোনো সত্য কিভাবে অর্জন করতে হয়? আলোচনা করুন।